কাল আমার ভার্সিটির প্রথম দিন, তাই সেই খুশিতে ঘুরতে বের হয়েছি। অহরাতের বাইরে কত বাতাস, খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে আমি কাজের জন্য বাসার বাইরে গিয়েছিলাম, কিন্তু কাজটা শেষ করতে দেরি হওয়ায় বাসায় আসতে দেরি হয়ে গেছে। তাই রাস্তা দিয়ে হাঁটছি। রাত 12:30। সারা রাস্তা ফাঁকা। এই রাস্তা দিয়ে বাসায় যেতে হয়, তাছাড়া আর কোনো রাস্তা নেই। দিনের বেলা হলে প্রচুর মানুষ হয়ে যায়, এখান দিয়ে চলাফেরা করা যায় না, কিন্তু রাত হলেই এই রাস্তা ফাঁকা হয়ে যায়। কেউ এই রাস্তা দিয়ে যেতে চায় না। আমি এখন যেখানে আছি সেখান থেকে আমার পাশে যেতে প্রায় 30 মিনিট লাগে। আমি গান বলতে বলতে যাচ্ছি। অনেক সাধনার পরে আমি গানটা শুরু করে দিলাম। রাস্তার পাশে কে জানি শুয়ে আছে, মুডটাকে নষ্ট করে দিল। আমি তার কাছে গিয়ে দেখি, আরে এটা তো একটা মেয়ে, কিন্তু এখানে শুয়ে আছে কেন? আর এখানে থাকলে তো খারাপ কিছু হয়ে যেতে পারে। আমি তার আরও কাছে গেলাম সেখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু আমি তার কাছে গিয়ে দেখি তার সারা শরীর রক্ত দিয়ে পড়া। পাশে তার ব্যাগটা দেখা যাচ্ছে। আমি ভাবলাম মেয়েটা হয়তো মরে গেছে। আমি খুব ভয় পেয়েছি। কি করি এখন? কেউ যদি আমাকে দেখে ফেলে তাহলে ভাববে আমি এটা কিছু করেছি। কি করব আমি? আমি সেখান থেকে পালানোর চিন্তা করলাম, কিন্তু এ কি, মেয়েটার হাত নড়ছে, তার মানে মেয়েটা এখনো বেঁচে আছে। আমি আর কিছু না ভেবে তাকে কোলে তুলে নিলাম। আমি আগেই বলেছি, আমি যেখানে আছি সেখান থেকে আমার পাশে যেতে প্রায় 30 মিনিট লাগবে, কিন্তু আমি আবার পিছন দিকে চাই, তাহলে কয়েক মিনিট লাগবে হাসপাতাল যেতে। তাই আমি আর অত না ভেবে তাকে কোলে তুলে নিলাম, নিয়ে দৌড় দিলাম। যাচ্ছি। হাই হাই, এই মেয়েটার ওজন অনেক। আমি যাচ্ছি। পৌঁছে গেলাম। আমার গায়ে রক্ত লেগে আছে। আমাকে দেখে সেখানে নার্স ডাক্তার চলে আসলো, মেয়েটাকে নিয়ে গেল। আমি বসে আছি, রক্ত শুকিয়ে গেছে, তাই কেমন যেন গন্ধ বেরোচ্ছে। সেখানে যে বড় ডাক্তার আছে সে আমাদের ফ্যামিলির ডক্টর, তাই আমাকে চেনার কথা। যেই বলা সেই কাজ। আমি তাকে সবকিছু খুলে বললাম। তারপর চিন্তা করো না বাবা, আমরা পুরো চেষ্টা করব মেয়েটিকে বাঁচানোর জন্য। চেষ্টা না, রেজাল্ট লাগবে আমার। যদি মেয়েটা না বাঁচে তাহলে আপনাদের হাসপাতালে 12টা বাঁচাবো। মেয়েটার কিছু হয়ে গেলে আমাকে সে কেউ যদি কিছু বলে তাহলে অনেক ঝামেলা হয়ে যেতে পারে। বুঝতে পারছি, তুমি এখানে বসো, আমরা দেখছি। চলে গেল। আমি বসে বসে গেম খেলছি। গেম শেষ না হতে হতেই একজন নার্স এসে আমাকে তার পোশাক দিয়ে গেল। আমি এটা নিয়ে কি করব? যাই হোক, আমার কাছে রেখে দিলাম। কাপড়গুলো ধুয়ে দেখা যাবে যে মেয়েটার কি হয়েছিল। 2 ঘন্টা পার হয়ে গেছে। আমার ঘুম ঘুম পাচ্ছে। আমি বসে বসে ঘুমাচ্ছি। তখন একটা নার্স আসলো, কিন্তু ও আগের থেকে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু আমার থেকে বয়সে কম হবে। যাই, এখন ওসব ভাবার সময় নেই। ঠিক তখনই এই ছেলে, ওঠেন, এটা শোবার জায়গা না। আমি আপনার থেকে বড়, তাই আমার সাথে ভালো করে কথা বলবেন। আচ্ছা, আপনি যে এই মেয়েটাকে নিয়ে এসেছেন সে আপনার কে হয়? আমার বউ হয়। তাহলে আপনার বইয়ের এরকম অবস্থা হলো কি করে? আমি মেরেছি। কি? আপনি মেরেছেন? কোনো স্বামী তার বউকে এমন করে মারতে পারে? আপনি ওর স্বামী হতে পারেন না, আপনি মিথ্যে কথা বলছেন। এই মেয়ে পাগল নাকি? কি সব ফালতু কথা বলছে? তাহলে আমাকে জিজ্ঞাসা করছেন কেন আমি ওর কে হয়? আমি তো নিজেও জানি না ওকে। তাহলে আপনি মিথ্যে কথা বলছেন কেন? ভালো করে বললেই তো পারেন। আমার ঠেকা পড়েনি। মেয়েটা এখন কেমন আছে? আমারও ঠেকা পড়েনি, আমি বলবো না, আপনি নিজে গিয়ে খোঁজ নেন। আমি আর একবার বলবো, যদি উত্তর না পাই তাহলে নার্সের চাকরিটা যাবে। এসব হুমকি আমাকে দিয়েন না। আচ্ছা ঠিক আছে, আমি নিচে গিয়ে খোঁজ নিচ্ছি, তারপর দেখেন আপনার চাকরিটা থাকে কিনা। আমি সেখান থেকে চলে আসলাম। ওই মেয়েটাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল আমি সেখানে চলে গেলাম। গিয়ে দেখি মেয়েটা শুয়ে আছে। আমি ভুতরে ঢুকলাম। প্রথম নার্সের সাথে দেখা, আমাকে দেখে মুচকে মুচকে হাসছে। প্রথম মেয়েটাও আমার থেকে বয়সে ছোট হবে। থাপ্পড় মারতে খুব ইচ্ছে করছে, কিন্তু মারলাম না। মেয়েটাকে দেখতে অনেক সুন্দর, কিন্তু ওর সাথে এটা কিভাবে হলো? ঠিক তখনই মেয়েটা এখন সুস্থ আছে, ওকে যদি সঠিক সময় না নিয়ে আসা হতো তাহলে হয়তো মেয়েটা মরে যেত।
তার সাথে কথা বলা যাবে? না, জ্ঞান ফেরেনি এখনো, তবে ফিরলে তখন কথা বলে। ও আচ্ছা, তাহলে জ্ঞান ফিরলে আমাকে বলবেন। এই যে কাগজ আমার নাম্বার। আমি বাসায় গেলাম। এই বলে আমি সেখান থেকে চলে আসতে লাগলাম। কেউ আমাকে কিছুই বলেনি। যাওয়ার পথে একজন আটকিয়ে বলল যে বিলটা দিয়ে দিতে। আমি বিলটা দিয়ে চলে আসলাম। আসার পথে মেয়েটার ব্যাগ আর কাপড় আমার কাছে থেকে গেছে। বাসায় গিয়ে সেগুলো রেখে দিলাম। গোসল করে সে দিলাম একটা ঘুম। তখন ব্যাগের মধ্যে থাকা ফোনটা কাঁপতে শুরু করলো। দিল আমার ঘুমের 12টা বাজিয়ে। আমি ফোনটা ধরলাম। ওপাশ থেকে এক পুরুষের কণ্ঠে বলতে লাগলো, মা, তুই কোথায়? ফোন ধরছিলি না কেন? তোর কি কিছু হয়েছে নাকি? হ্যালো। আপনি কে? আমার মেয়ে কোথায়? আমার মেয়ের ফোন আপনার কাছে কেন? আঙ্কেল, আপনার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবা, আমার মেয়েটা কেমন আছে এখন? আঙ্কেল, চিন্তা করেন কেন? আপনার মেয়ে একদম ঠিক আছে, এখন ঘুমাচ্ছে। বাবা, তুমি কি ওর কাছে আছো? না আঙ্কেল, আমি তো বাসায় চলে আসছি। চিন্তা করেন না, আমি সব কিছু সামলে নেব। ও যখন ঘুম থেকে উঠবে তখন আমি আপনাকে জানাতে পারবো। বাবা কোন হাসপাতালে আছে? বললে আমরা না হয় দেখে আসতে পারি। এত রাত্রে যাওয়া ঠিক হবে না, রাস্তাঘাট ভালো না। বাবা, মেয়েটা তো আমার। আমার যে কেমন লাগছে তা তুমি কেমনে বুঝবে? আচ্ছা, তাহলে চলে যান, পেয়ে যাবেন। এই বলে আমি ফোনটা কেটে দিলাম। ফোন অফ করে ঘুমিয়ে গেছি। তার 1 ঘন্টা পর আবার ফোন করেছে। দেখি অচেনা নাম্বার, তাহলে হাসপাতাল থেকে দিয়েছে হয়তো। আমি ফোন ধরতে ওপাশ থেকে বলল, ভাইয়া, মেয়েটার জ্ঞান ফিরেছে। তো আমি কি করব? আপনি কি করবেন মানে? আপনি তো বললেন যে জ্ঞান ফিরলে খবর দিতে। ও, ওনার আব্বু আম্মু পৌঁছে যাবে, তাদের কোনার কাছে নিয়ে যান। আমি ফোনটা কেটে দিলাম। আমার ফোনটা অফ করে দিলাম। দিলাম ঘুম। দেখি 12টা বাজে। আজ আর ভার্সিটি যাওয়া হলো না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি ভাবি আর ভাই আসছে। তাতে আমার কি? ওহো, ভাবিকে দিয়ে একটা কাজ আছে। আমি ভাবির সামনে গেলাম। ঠিক তখনই কি, আমার দেবর আমাকে খুব মনে করছিল বুঝি? হুম। তা বলো, কি করতে হবে? কোনো কাজ ছাড়া তো তুমি আমার কাছে আসো না। আসলে কিছু কাপড় তোমাকে ধুয়ে দিতে হবে। তুমি তো পারো কাপড় ধুইতে, প্রতিদিনই তো ধোও, তাহলে আবার আমাকে ধুতে বলছো কেন? মেয়েদের কাপড় ধুতে হবে। মানে? আমি কাপড়গুলো দিলাম। ভাই আর ভাবি দেখে অবাক, কারণ কাপড়গুলোতে রক্ত মাখা। তাই সমস্যা হচ্ছে। আমাকে ভুল বুঝবে নাকি? তখনই ভাবি, আচ্ছা ঠিক আছে, দিচ্ছি আমি, তুমি একটু ওয়েট করো, আমি আসছি। আমাকে জিজ্ঞাসা করলে না কাপড়গুলো কার আর রক্ত কেন লেগে আছে? না, করব না। কেন? কারণ আমি জানি যে আমার দেবর কোনো খারাপ কাজ করতেই পারে না। এত বিশ্বাস করো আমাকে? যদি আমি খারাপ কোনো কাজ করে থাকি তাহলে? তুমি যে কোনো খারাপ কাজ করবে না সেটা আমি জানি। 1 মাস কেটে গেছে। আজ আমি ভার্সিটিতে যাব। আজ আমার প্রথম দিন, তাই একটু সেচে গুছে যেতে হবে। বলা তো চায় না কোনো মেয়ে আমাকে থেকে ক্রাশ খেতে পারে। আসলে কোনো মেয়ে আমাকে থেকে ক্রাশ খাবে না, আমি জানি। কারণ আমাকে ভালো দেখা চায় না। আমি রেডি হয়ে নিলাম। আমার বাসায় শুধু আমি থাকি। এটা আবুর দ্বিতীয় বাসা। আবুর আরও একটা বাসা আছে, কিনে রেখে দিয়েছে। এই বাসা থেকে ভার্সিটি অনেক কাছে, তাই এখানে আমি একাই থাকি। ভাইয়া ভাবি মাঝে মাঝে আসে, কিন্তু রাতে থাকে না। কারণ আব্বু মুছে আবার অন্য জায়গায় থাকে, তাই আমি সবার থেকে আলাদা থাকি। ভাবি সকালে আসছিল, তার মেয়েটা নাকি আমাকে দেখতে চায়। ভাবির একটা ছোট্ট কিউট মেয়ে আছে, বয়স 5 বছর। ভাবি যখনই আসে তখন ওকে নিয়ে আসে। ও আমার সাথে খেলা করে। ওর সকল আবদার আমাকে পূরণ করতে হয়। কিন্তু আজ আর খেলা হলো না, কারণ আমি এখন যাব।
তাই ভাবি ওকে নিয়ে চলে গেল। আমিও গেলাম, পৌঁছে গেছি। শুনলাম এখানে নাকি সুন্দর সুন্দর ম্যাডাম আছে। এমনিতেও আমি চিনি সবাইকে, কিন্তু নতুন দুটো ম্যাডাম নাকি আসছে, তাদের সাথে পরিচয় হয়নি। আমার আজ না হয় পরিচিত হওয়া যাবে। আমি কারোর কাছ থেকে আমার ক্লাসটা কোথায় সেটা জেনে চলে গেলাম। গিয়ে দেখি আমার ব্যাচের অনেক সুন্দর মেয়ে, কিন্তু আমি কারো দিকে তেমন নজর দিচ্ছি না। আমি বসে আছি, আমার দুপাশে দুটো মেয়ে বসলো। আমি শিওর এরা আমাকে নিয়ে মজা করবে। কারণটা কি জানেন? আমি যেসব কাপড় পরে আছি সেগুলো পুরাতন, আর আমাকে এই কাপড়ে গরিব গরিব দেখা যায়। ওরা কিছু করার আগেই ম্যাডাম চলে আসলো। হোয়াট দ্য, এটাই তো সেই যাকে আমি সেদিন বাজিয়েছিলাম। তার মানে এই সেই নতুন ম্যাডাম। আমি হাঁ করে তাকিয়ে আছি। সবাই বসে পড়লো, কিন্তু আমি দাঁড়িয়ে থাকলাম। আমি হাঁ। তখন ম্যাডাম, মুখটা বন্ধ করো, ভেতরে মাছি ঢুকে যাবে। শুনে আমার হুঁশ ফিরল। যাই হোক, ম্যাডামের কথা শুনে আমি বসে পড়লাম, আর সবাই হাসাহাসি করছিল। করুক, তাতে আমার কি। আমি বসে পড়লাম। ম্যাডাম বোরখা পরে আছে, তাকে আরো সুন্দর দেখা যাচ্ছে, যেন কেউ কেউ থেকে ক্রাশ খাবে। তাই আমিও গেলাম। ম্যাডামের দিকে আমি তাকিয়ে আছি, আর ম্যাডামের এটাতে ভালো লাগছে না, তাই পরের মাঝে মাঝে আমার দিকে বারবার তাকাচ্ছে। এবার ম্যাডাম সত্যি রেগে গেছে। তখন বলল, আই ছেলে, দাঁড়াও। আপনি কি আমাকে বলছেন? তুমি ছাড়া আমি আর কাকে বলবো? আমার আশেপাশে আরো অনেকে আছে, আর আমার নাম ওই ছেলে না, ওহি। বুঝতে পারলেন? ভালোই তো কথা বলতে পারো। তাছাড়া অনেক কিছু পারি। থাক থাক, বসো। ম্যাডাম ভুলে গেছে যে আমাকে কিসের জন্য দাঁড় করিয়েছিল। আমি বসে বসে আবার তাকিয়ে থাকলাম। ম্যাডামের ভালো লাগছে না। ম্যাডাম কথা বলছিলেন, যা আমার কানে কিছুই ঢুকছে না। ম্যাডামের ক্লাস শেষ। ম্যাডাম চলে যাওয়ার সময় আমাকে ইশারা করতে আসতে বললেন। মনে হয় আমাকে পছন্দ হয়েছে, তাই আমি চলে গেলাম। গিয়ে আমাকে একটা রুমে নিয়ে গেল। সেখানে ওনাকে দেওয়ালের সাথে ঠেকিয়ে আমার মাথার পাশে হাত দিয়ে বলল, ওই ছেলে, আমার দিকে ওভাবে তাকিয়েছিলে কেন? কেন, আপনার সমস্যা হয়? অবশ্যই সমস্যা হয়। আমার দিকে আর কোনো দিনও তাকিয়ে থাকবা না। আমার চোখ, আমি যা ইচ্ছা তাই করতে পারি। আপনি কি করবেন? এই ভার্সিটি থেকে বের করে দেব। এবার আমি ম্যাডাম আমাকে যেরকম করেছেন আমি ম্যাডামের সাথে সেরকম করলাম। দেখি ম্যাডামের গা লাল হয়ে আছে। ম্যাডাম লজ্জায় কিছু বলতে পারছে না। যেতে দাও আমাকে। কেন ম্যাম? আপনি তো আমাকে এখানে নিয়ে আসছিলেন, আমি আপনাকে কিভাবে আটকাতে পারি? যান আপনি, আমি তো আপনাকে ধরে রাখিনি। তোমাকে দেখে নেব। আমার সাথে আর যা করলে সেটার প্রতিশোধ আমি নিবই নিব। নিয়েন, আমি সেদিনের অপেক্ষায় থাকব। ম্যাম চলে গেল। আমি আবার ক্লাসে চলে আসলাম। দেখি আমার জায়গায় অন্য একটা ছেলে বসেছে। আমি কিছু বললাম না, কারণ আমি নতুন এখানে, তাই অন্য জায়গায় গিয়ে বসলাম। সেখানে আমি একা, মানে শেষের বেঞ্চে গিয়ে বসলাম। দেখি আমার সাথে একটা মেয়েটা চোখে চশমা। আমি ওখানে বসে বাকি ক্লাসগুলো করার চেষ্টা করতে লাগলাম। করাও শেষ। মেয়েটা কোনো কথা বলল না, সারা ক্লাস চুপ করে থাকলো। আমার সাথে তেমন কোনো কথা বলেনি। এতে বোঝা যায় যে ও খুবই শান্তশিষ্ট। ভার্সিটি ছুটি দিয়েছে। আমি বেরোলাম, ভাবছি আজ থেকে ম্যাডামের সাথে যাব, কিন্তু জানতে পারলে তিনি 1 ঘন্টা আগে চলে গেছে, আর এরকম প্রতিদিনই করে। কিন্তু কেউ তো ছুটি না হওয়া পর্যন্ত যেতে পারে না। তাহলে এটা কেন হলো? যাই হোক, আমি বাদ দিই। আমি হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর সেই মেয়েটা আমার সাথে আজ বসেছিল। তাকে কয়েকটা ছেলে ঘিরে আছে, আমার থেকে 1 ইয়ার বড়। তাছাড়া কেউ এরকম করার কথা না। আমি চলে গেলাম সেখানে। আমি মেয়েটার হাত ধরে আসতে লাগলাম। তখনই একজন বড় ভাই আমার সামনে আসলো। আমি তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছি। তখন খুব খারাপভাবে একটা গালি দিল। আমি সাথে সাথে মেয়েটার হাত ছেড়ে দিয়ে একটা ঘুষি দিলাম। মাথা যেতে ঘুষি দিচ্ছি, তাই সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আবার আরেকজন আমাকে মারার জন্য আসলো, তাকেও সে একইভাবে মারলাম। কিন্তু একটা না, 4-5টা। 3 নম্বর জন বলল,
ছোট ভাই, আমরা ভাগাভাগি করে নিতে পারি। সিমাল, ছেড়ে দাও, তাহলে তুমিও এর সমান ভাগ পাবেন। আমি আর শান্তভাবে থাকতে পারলাম না। আমি ওর মাথায় মেরে যাচ্ছি, মারতে মারতে নাকেও মেরে ফেলেছি। আমি বললাম, হারামজাদা, তোর বাড়িতে মা বোন নেই, তাদেরকে তুই এইভাবে বলিস? বলে আচ্ছা মতো ওকে আরও একটা থাপ্পড় দিলাম। চুপ করেছিস কেন? বল, তুই মা বোনকে তুই এভাবে বলিস? এই বলে হাতের কাছে একটা বাঁশের কঞ্চি পেলাম, সেটা দিয়ে আচ্ছা মতো মারতে শুরু করছি। তখন মেয়েটা আটকালো। ওর ভাগ্য ভালো ছিল যে আমি মেয়েটার জন্য ছেড়ে দিয়েছি। ও, এবার চতুর্থ জনের পালা। তার কাছে গেলাম। সে বলল, আরে ছোট ভাই, কি করছো কি? আমাকেও মারবে নাকি? আমাকে মারলে আমি ওদের হাসপাতালে নিয়ে যাব কেমনে? ও, তুমি ওদের হাসপাতালে নিয়ে যাবে? হুম। তাহলে যাও। আর একটা কথা, এই মেয়ে আজকে থেকে তোমাদের বোন হয়। যদি ওর কিছু হয়েছে তাহলে আমি আবার তোমাদেরকে মারবো। কথাটা কানে ঢুকেছে? হুম, চিন্তা করো না ছোট ভাই, আমরা সব সামলে নেব। আচ্ছা, তাহলে আমরা যাই। ওকে? দেখে শুনে যাও। আমাদের নিয়ে চিন্তা করতে হবে না, ওদের চিন্তা কর। সেখান থেকে চলে আসলাম। আমি আর ওই মেয়েটা হাসছি। তখন দেখি মেয়েটা মুচকি মুচকি হাসলো। আমি দেখেই কাজ খেয়ে গেছি। আমাকে কেউ বাঁচাও, এর হাসি দেখলে মরতে ইচ্ছে করে। তখন আমি, আচ্ছা, তোমার নামটা কি জানতে পারি? আমার নাম শারমিন। তোমার? ও আচ্ছা, তোমাকে একটা কথা বলি? বলো। প্লিজ, তুমি এইভাবে হেসো না। কেন? আমার হাসি তোমার ভালো লাগে না? আরে তেমন কোনো কথা না, তোমার হাসি দেখলে মরে যেতে ইচ্ছে করে। মানে? তোমার এই হাসি দেখলে যে কারোর মন ভালো হয়ে যাবে। থাক, আর পাম দিতে হবে না। আমি সত্যি বলছি। তোমার বাসা কোথায়? এই তো কাছেই। ও, তাহলে চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। কেন কেন? কেন মানে? আবার যদি তোমার সাথে কিছু হয়ে যায় তখন? আচ্ছা চলো। আবার হাঁটতে থাকলাম। আবার সে হাসিটা। এবার মনে হয় আমি সত্যি সত্যি মরে যাব। কিন্তু আমি এর কথা চিন্তা করতে পারবো না, কারণ আমি ম্যাডামকে অনেক পছন্দ করি। তাই এর থেকে একটু দূরে থাকলেই ভালো। আমরা চলে আসলাম ওর বাসার কাছে। কিন্তু এটা কি? আমার বাসার সামনে ওর বাসাটা। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো কোনোদিন ওকে দেখিনি। তারপর আমি জিজ্ঞাসা করলাম, এটা তোমার বাসা? কেন? না মানে, এর সামনের বাচ্চাটাই তো আমার। কি? তা কি করে হয়? আমি তো তোমাকে কোনোদিন দেখিনি। আরে, আমি তো তোমাকে কোনোদিন দেখলামই না। তাহলে? এবার মনে পড়ছে। কি? আমি সকালে হাঁটতে চাই আর বিকেলে বের হই, তাই হয়তো তোমাকে দেখতে পাই না। আর আমি ছাদে করে অনেক রাত্রে যাই। ও আচ্ছা, এবার বুঝলাম। কি? বলবো না। আচ্ছা, বলা লাগবে না। তাহলে যাও তোমার বাসায়, আমিও চাই। এই বলে আমি চলে আসলাম। দেখি ম্যাডাম ফোন দিয়েছে। ইটস ম্যাম। কিন্তু ম্যাম জানে না আমি সেই। 1 মাস হলো ম্যামের সাথে প্রেম করছি। ম্যামের ফোন আমার কাছেই রয়ে গেছে। ম্যাম যখন সুস্থ হয় তখন ওনার নাম্বারে ফোন দিই। ফোন দিয়ে, আমার, তাই আমাকে ফিরিয়ে দিলে ভালো হতো। না, দেব না। কেন কেন? কেন মানে? আপনাকে যদি ফিরিয়ে দিই তাহলে আমি আপনার সাথে কথা বলবো কিভাবে? আমি আপনাকে আমার নাম্বার দিবনি, সেটা দিয়েই কথা বলবেন। না না, আমি আপনাকে দেখবো কিভাবে? এখানে আপনার ছবি আছে, তাই ফোনটা দেওয়া যাবে না। প্লিজ এরকম করবেন না, আমার ফোনটা আমাকে দিয়ে দিন। না, দেব না। ওখানে আমার অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে।
না দেব না, কিন্তু একটা উপায় আছে। কি? আপনার ইমেল আছে? আছে। কেন? সেখানে আপনার ফোনের সবকিছু ফাইল দিয়ে দিচ্ছে, আপনি নিয়ে নিন। তার মানে আপনি ফোনটা দেবেন না, তাই তো? না, দেব না। আচ্ছা, তাহলে রাখেন, আমি আপনার সাথে কথা বলবো না। এই বলে ফোনটা কেটে দিল। কেমনটা লাগে না? প্রেম শুরু হওয়ার আগেই শেষ করে দিল। এখন কি করি? আমার মাথায় আর একটা বুদ্ধি এসেছে। আমি রাত্রে থেকে আবার ফোন দিলাম। ফোন দিয়ে, কি হলো, ফোন দিয়েছেন কেন? কথা বলতে ইচ্ছে করছে তাই। আমি কথা বলবো না। প্লিজ। তাহলে আমার ফোন দিয়ে দিন। না, দেব না। আমি তো আপনাকে দিয়ে দিয়েছি সব ফাইলগুলো। পেয়েছি। তা আমার ফোন আপনি নিয়ে কি করবেন? দেব না বললাম তো। ফোন রাখেন তাহলে। কি হলো? আবার ফোনটা কেটে দিল। এই মেয়ে এরকম করে কেন? এভাবে কয়েকদিন যাওয়ার পর আমি এর মধ্যে অনেকবার ফোন দিয়েছি, কথা বলেছি। তার সে একটাই কথা, আমাকে আমার ফোনটা দিয়ে দিন। এভাবে কয়েকদিন যাওয়ার পর আর ফোন দিইনি। এভাবে 2 দিন হলো আমি মেয়েটিকে ফোন দিইনি, কিন্তু সে নিচে থেকে একবার ফোন করলো। আমি ধরলাম ওপাশ থেকে। কেমন আছেন? এই তো ভালো। আপনি? আমিও ভালোই আছি। আমাকে ফোন করলে না কেন এই 2 দিন? আপনি তো আমার সাথে কথা বলতে চাইতেন না, তাই দিতাম না। আমি কি একবারও বলেছি এই কথা? না, তা বলেননি। তাও তাও কি? কিছু না। তা আমাকে কিসের জন্য ফোন করলেন? কেন, আমাকে ফোন করা যাবে না নাকি? না, আমি তো বলিনি। তাহলে? কিছু না, বাদ দেন। খেয়েছেন রাত্রে? আপনি? আমিও খেয়েছি। আচ্ছা, আপনার নাম্বারটা দেন। কেন? আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন? কথা বলবো। বলছেনই তো। এটা আমার ফোন, আপনারটা দেন। এটাতে আমি অনেকবার ফোন দিয়েছি, কিন্তু পাইনি। না থাক, কথা বলে এটাতেই বলতে হবে। আচ্ছা, আপনার বাসার ঠিকানাটা দেন তো। কেন? বিয়ের প্রস্তাব পাঠাবো। আমি এক্ষুনি বিয়ে করব না। তাহলে কবে? বলবো না। আচ্ছা দেন তো, পরে সব বুঝতে পারবেন। আচ্ছা দিচ্ছি, কিন্তু কোনো উল্টাপাল্টা কিছু করবেন না। আচ্ছা ঠিক আছে। আরো অনেক কথা হলো। কথা শেষ করার পর ঘুমিয়ে গেলাম। সকালে উঠে আরো কিছুক্ষণ কথা বললাম। কয়েকদিন পর ওর বাসায় একটা কাঠুরিয়া পাঠালাম। ও আমাকে ফোন দিয়ে বলল, এটা তুমি দিয়েছো? আমাকে এখন তুমি করে বলো, আর আমিও তুমি করেই বলি। আমি পাঠিয়েছি। কেন, তোমার পছন্দ হয়নি? খুব ভালো হয়েছে। আমি এরকম একটা ফোন কিনতে চেয়েছিলাম। এই জন্য তো তোমাকে গিফট করলাম। কিন্তু এটা তো খুব দামি ফোন। তো আমি এটা নিতে পারবো না। তুমি যদি না নাও, আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। বাই। এই বলে আমি ফোনটা কেটে দিলাম। জানি ও আমার সাথে কথা বলার জন্য ঠিকই ফোনটা নেবে। যাই হোক, এখনো পর্যন্ত ও আমাকে দেখেনি, আর আমার নামটাও জানে না। আমি বলেছি আমাকে বাবু বলে ডাকতে, তো বাবু বলে ডাকে। শুনে আমারও খুব ভালো লাগে। তারপরও অনেকবার ফোন দেয়, আমি ফোন ধরিনি। রাত্রে ফোন দিয়েছে, প্রায় 2টো। আমি ফোন ধরে বললাম, হ্যালো। ওপাশ থেকে কান্নার আওয়াজ। হায় হায়, কান্না করছে কেন? এই মেয়ে কান্না করছে কেন? কান্না করে যাচ্ছে। খারাপ কিছু হয়ে গেল না তো? আচ্ছা বলবি তো কি হয়েছে? আমার উপর রাগ করে আছো? কেন? আমি কেন রাগ করব? আমি যে তোমার কথা শুনিনি।
তাই বলে কান্না করতে হবে? তুমি আমার ফোন ধরলে না কেন তখন? আগে কান্না করা বন্ধ করো, তারপর বলি। আচ্ছা করলাম, এখন বলো। আসলে ফোনটা চার্জে দিয়েছিলাম আর ঘুমিয়ে গেছিলাম, তাই ফোন ধরতে পারিনি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তা সোনা, কেমন আছো? আমি ভালো আছি সোনা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, তুমি কি ভালোবাসো? কেন, তুমি আমাকে ভালোবাসো না? না, তেমন না। তারপরে তুমি আমাকে ভালোবাসো? হুম। কিন্তু আমি তো তোমার থেকে ছোট, তাহলে আমাকে বিয়ে করবে তুমি? কিন্তু তার আগে প্রেম করবো, ওকে? ওকে, কিন্তু তুমি এত তাড়াতাড়ি বিয়ের কথা ভেবে বলছো? এই বলে ফোনটা কেটে দিল। আমি জানি মেয়েটা অনেক লজ্জা পেয়েছে। তারপর থেকে আমাদের প্রেম চলছে, কিন্তু আজ পর্যন্ত আমার নাম জানে না, আমাকে সে দেখেনি। আমাকে বাবু বলে ডাকি, ও আমাকে বাবু বলে ডাকে। ও জানে আমি ওর থেকে 4 বছরের ছোট, তাও ও আমাকে মেনে নিয়েছে। কিন্তু আমাকে যদি দেখে তাহলে তো খুব কষ্ট পাবে। আমি কি করব তাহলে? আমি যদি ওকে ইগনোর করি তাহলে ও কষ্ট পাবে, মানে আমি এখন যা করতে যাব তাতেও কষ্ট পাবে। যাক, ওইসব পরে ভাবা যাবে, আগে ওর সাথে কথা বলে নিই, তা না হলে আবার কান্না করবে। আপনারা হয়তো জানেন না, আমি যদি ওর ফোন না ধরি তাহলে ও সত্যি কান্না করবে। এত বড় মেয়ে তাও কাঁদে। মাঝে মাঝে ওর কান্না শুনলে আমারও চোখ দিয়ে পানি চলে আসে, কিন্তু ওকে বুঝতে দিই না। যাই হোক, আমি ফোন ধরলাম। ওপাশ থেকে ম্যাম বলতে লাগলো, আমার বাবুটা কোথায় ছিল এতক্ষণ? তোমার বাবুটা ভার্সিটি গিয়েছিল। ও, ক্লাস কেমন হলো? ভালো। তুমি আজকে কেমন পড়ালে? ভালো না। কেন, আমার বাবুটাকে কি কষ্ট দিয়েছ? দিয়েছে তো। কি, একবার বলো, তার মাথাটা তোমার সামনে কেটে নিয়ে আসবো। কি আবার? আমার ক্লাসে নতুন একজন এসছে। ও, তাই সে প্রথম দিন এসে কি করছে? আমার দিকে তাকিয়েছিল সব সময়। ও, তাহলে ওকে কিছু বলনি কেন? কি করবো বলো, ছাত্র তো, আর আজকে প্রথম দিন এসছে তাই ছেড়ে দিয়েছি। ও, ভালো করেছ, কিন্তু এর পরের বার থেকে ওর থেকে দূরে দূরে চলবে। কেন কেন? আমি চাই না আমার হবু বউয়ের দিকে কেউ তাকিয়ে থাকুক। তুমি আমাকে এত ভালোবাসো? কেন, তুমি আমাকে বিশ্বাস করো না বুঝি? ছি ছি, আমি আবার কই বললাম? যাক, বাদ দাও এসব। খেয়েছো তুমি? না তো, আমি কি বলে আসলাম, এসে দেখে তুমি ফোন দিয়েছো তাই ধরলাম। ও, তাহলে ফোন রাখো, যাও আগে ফ্রেশ হয়ে খাও, যাও বলছি। কেন, তাহলে কথা বলবো কেমনে? কথা বলতে হবে না, যাও। এই বলে ফোনটা কেটে দিল। আমি জানি আমি না খেলে ও খুব রাগ করে, তাই আমার খেতেই হবে। গোসল করতে গেলাম। এমনিতেই গোসল করেছি, কিন্তু রোদের মধ্যে এসেছি তো। আব্বুর গাড়িটা থাকলে সেটাই করে আসা যেত। আমি গোসল করে ফ্রেশ হয়ে তোয়ালে পরে বেরোলাম। তখন কে জানি কলিং বেলে চাপ দিল, আমি শুনলাম না। পরে অনেকবার দিতেই থাকলো। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি শারমিন। আমি কাপা কাপা গলায় বললাম, শারমিন। হাই। চুপ চুপ, আস্তে আস্তে, এত জোরে কথা বলে কেউ শুনতে পাবে, তখন আবার খারাপ কিছু মনে করবে। আমি শারমিনের মুখ চেপে ধরে রেখেছি। ওকে ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলাম। তারপর মুখ ছেড়ে দিয়ে বললাম, তা আমার বাসায় আসতে গেলে কেন? তার আগে বলো, তুমি এরকম অবস্থায় কেন? আরে, আমি গোসল করে আসলাম, তখন তুমি কলিং বেল চাপছিলে। ও আচ্ছা, এবার বুঝলাম। তুমি এখানে বসো, আমি কাপড় পরে আসছি। আচ্ছা যাও, তাড়াতাড়ি আসো।
আমি গেলাম। হায় হায়, কেমন মেরে বাবা, লজ্জাশরম বলতে কিছু নেই নাকি? আমি ট্রাউজার আর একটা গেঞ্জি পরে চলে আসলাম। শারমিন বাড়িটা দেখছে, আমাকে দেখেই, তোমার আব্বু আম্মু কোথায়? আসে তো, কিন্তু থাকতে পারে না। কেন? আব্বু আম্মু আসলে ভাইয়া ভাবি কেমনে থাকবে, আর ভাইয়া ভাবি আসলে আব্বু বিন বলল, এখানে থাকলে কি অসুবিধা আছে? না তো, কেন? আমি তো বাসায় বোর হয়ে যাব, তাই তোমার সাথে গল্প করতাম আর কি। ও আচ্ছা, এই ব্যাপার, তাহলে গল্প করে আসছো তোমার সাথে। আমি ওকে আমার রুমে নিয়ে গেলাম। ও চারপাশটা ভালো করে দেখে বলল, এটা তোমার রুম? কেন? না, সবকিছু অগোছালো। সময় পাই না আর কি। কি? সারাদিন তো তোমার তেমন কোনো কাজ থাকে না, তাহলে সময় পাও না কেমনে? ওই আর কি। কিন্তু আমি এখানে থাকতে পারবো না, সবকিছু এলোমেলো থাকলে আমার ভালো লাগে না। ও, তাহলে চলো অন্য রুমে। ওকে আরেকটা রুমে নিয়ে গেলাম। ও গিয়ে দেখলো, দেখেই বলল, এই যে ছোট মেয়ের কাপড় তোমার এখানে কেন? ও এটা আমার ভাবির মেয়ের পোশাক। ও প্রায় আসে এখানে, আর এখানে থাকে। ও আচ্ছা। তাকে দেখবে তুমি? সে কি এখানে আসে? আরে না, ও আসবে, আরো কিছুক্ষণ পরে আসবে। ও বুঝলাম। ওর সাথে অনেকক্ষণ কথা বলছি, কিন্তু আমি আমার রুমে ছিলাম না। তা একটা অকাম হয়ে গেছে। ম্যাডাম আমাকে কয়েকবার ফোন দিয়েছে, কিন্তু আমাকে পায়নি। ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু আমাকে পেল না। আমি অন্য একটা রুমে ছিলাম। অনেকক্ষণ পর আমার ভাইয়ের মেয়েটা চলে আসলো, মানে সে নিচে আসেনি। ভাইয়া থেকে এনে দিয়ে গেছে। সে এখানে থাকবে 2 দিন, আর এই 2 দিন আমাকে জ্বালিয়ে মেরে ফেলবে। কাল শুক্রবার, তাই ওকে পার্কে ঘুরতে নিয়ে যেতে হবে। আমি ওকে কোলে করে শারমিন যেখানে আছে সেখানে নিয়ে গেলাম। তারপর আমি বললাম, এই যে, এটা হচ্ছে আমার আম্মু। বাহ, কি মিষ্টি তো। কার আম্মু দেখতে হবে না? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ। ও আচ্ছা, তুমি যার কোলে আছো সে তোমার কে হয়? আমার কাকাই। তোমার কাকাই তোমাকে বুঝি খুব ভালোবাসে? আমি কি খুব ভালোবাসি। আচ্ছা, তোমরা কথা বলো, আমি একটু আসছি। আচ্ছা যাও। আমি সেখান থেকে চলে আসলাম আমার রুমে। আমি ফোন দেখলাম 76টা মিস কল। হায় হায়, কাম সারছে। আমি কল ব্যাক করলাম। অনেকবার দেওয়ার পর ফোন ধরলো না, কিন্তু শেষবার দিলাম, যদি ধরে। হ্যাঁ, এবার ধরেছে। আমি বললাম, সরি আমার বাবুটা আমার উপর রাগ করে আছে, কথা বলছে না। খুব রাগ করছে নাকি? আচ্ছা দেখো, তুমি যদি কথা না বলো তাহলে আমি গেলাম। খবরদার, তুই যদি ফোনটা কাটিস। মহারানী খেপেছে, কি করি এখন? ও রাগ তো থামানো যায় না সহজে, মিথ্যে কথা বলতে হবে। আমি বললাম, সোনা, রাগ করে আছে? আমি এতবার তোকে ফোন দিছি, তুই ধরিসনি কেন? আমি একটা সমস্যায় ছিলাম। কোন মেয়ের সাথে ফুর্তি করছিলি? ছি, এসব কথা কেন? আমি সমস্যায় ছিলাম তো। কি সমস্যা বল আমাকে। আসলে আমি গোসল করার সময় পিছলিয়ে পড়েছিলাম, তারপর খুব ব্যথা পেয়েছি। ওকে মিথ্যে বলতে হলো, তা না হলে আমি যদি বলতাম সে অন্য কারোর সাথে ছিলাম, তাহলে হয়তো মেয়েটা আমাকে ভুল বুঝতো। কি আর করার, শেষ পর্যন্ত কি হবে আমিও সঠিক জানি না। দেখা যাক কি হয়। ও, এখন কেমন আছো? ভালো, কিন্তু সেখান থেকে এসে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে সেখানে যাওয়ার পর দেখলাম তুমি ফোন দিয়েছো। ও আচ্ছা, এবার বুঝলাম। তাহলে তুমি রেস্ট নাও, আমি রাখি।
আরে না, কথা বলো, আমার সমস্যা নেই। কিন্তু আমার আছে। তুমি এখন অসুস্থ, তাই তোমার এখন রেস্টের প্রয়োজন। তাই তুমি রেস্ট নিবা, ঠিক আছে? হুম। তুমি তো আমাকে তোমার বাসায় নিয়ে যাও না, আর আমি তো তোমাকে দেখিনি। আচ্ছা, কবে দেখবো তোমাকে? সময় হোক। সেটা যে কবে হবে, আচ্ছা বাদ দাও, আমি রাখলাম। সোনা, তুমি তোমার যত্ন নিও। আচ্ছা সোনা, কথা বলা শেষ। আমি আবার চলে গেলাম আর একটা রুমে। দেখি এখনো কথা বলছে। শারমিন আমাকে দেখেই বলল, কার সাথে কথা বললে? তোমার ভাবির সাথে। তুমি বিয়ে কবে করলে? আর করব, এখনো করিনি। ও আচ্ছা, তা আমার ভাবিকে? কেন ম্যাডাম? মানে? মানে ম্যাম। আমাদের পড়ালো যে ম্যাম। হুম। কিন্তু তিনি তো তোমার সাথে ভালো করে কথাও বলেন না। আমাকে তো চেনই না। তাহলে ভাবি কেমনে হলো? আহ, আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। শোনো তাহলে পুরো কাহিনীটা। তারপর ওকে সব কথা খুলে বললাম। ও চুপ করে শুনতে থাকলো। আমার কথা বলা শেষ তখন, ও আচ্ছা, এবার বুঝলাম। হুম। তাহলে ম্যামকে খুব ভালোবাসো? হুম, বাসি তো। আর আমাকে? আরে, তুমি তোমার বোনের মতো, তাহলে তোমাকে বোনের মতো ভালোবাসবো, তাই না? হুম। হুম। তুমি তোমার আম্মু, তোমাকে তো খুব ভালোবাসবো। এই বলে আমি ওর গালের কাছে চুমু দিলাম। ভাবির মতো দেখা যায় ভাবির মেয়েকে। হুম হুম, অস্থির। তখন পিচ্ছিটা বলল, আমাকে বার্গার দাও। সেটা আবার কি? আরে বুদ্ধু, ও বার্গার বলতে চেয়েছে। ও আচ্ছা, বুঝতে পারছি। আমি ওর কথা এখনো ঠিক মতো বুঝতে পারি না। ও কথা বলতে পারে ঠিক মতোই, কিন্তু যেগুলো ঠিক মতো বলতে পারে না সেগুলো আমার অবশ্য বুঝতে সমস্যা হবে। যাই হোক, গল্পে ফিরে আসি। কিন্তু শোনা, ওটা তো খাওয়া যাবে না। আমি তোমাকে তার থেকেও ভালো খাবার খাওয়াবো। সত্যি? হুম। এখন পিচ্চিটা খুশি? হুম, খুব খুশি। তারপর অনেকক্ষণ তাদের সাথে কথা বলার পর সন্ধ্যা হয়ে গেল। তখন শারমিন বাসায় যাবে। আমি ওকে যেতে দিতে চাই না, কারণ ও এখন বাসায় একা থাকবে না। ওর ভয় করতে পারে। তাই আজ রাতটা না হয় আমাদের বাড়িতে থেকে যায়। তখন আমি, আজকে রাতটা এখানেই থাকো। না না, আমি থাকতে পারবো না। দেখো, এরকম কথা বলো না। তুমি একা থাকতে পারবে না তো? পারবো, আগে কয়েকবার থেকেছি। দেখো, আমি কিন্তু তোমার ভাই, তাহলে এই ভাইয়ের কথা শুনবে না তুমি? তাহলে আব্বু আম্মুকে কি বলবো? সেটা নয় আমি ম্যানেজ করব। আচ্ছা, তাহলে আমি ফোন দিই, তুমি কথা বলো। আচ্ছা দাও। তারপরও ফোন দিল। আমি কথা বললাম। কেউ আমার কথা শুনতে চাচ্ছে না। তার কারণ, একটা মেয়ে একটা ছেলের পাশে থাকবে, শুনতেও খারাপ লাগবে। আর বিয়ে তো হয়নি। তাও পরে রাজি হয়ে গেল। শারমিন ওর বাসে গিয়ে ছোট্ট একটা ব্যাগ নিয়ে আসলো। হয়তো কাপড় হবে। যাই হোক, আস্তে আস্তে রাত হয়ে গেল। আমি আর শারমিন পড়ছি। তার কারণ, আমি ম্যামের কথা শুনিনি। তাকিয়েছিলাম খালি তার দিকে। তিনি নাকি বলছেন কাল প্রথমে এসে আমাকে পড়া ধরবে। আর আমি তো শুনতেই পাইনি। শারমিনের কাছে শুনলাম, তাই শারমিন আমাকে পড়া বুঝিয়ে দিচ্ছে। আমিও ঠিকঠাকভাবে পড়া বুঝলাম। হায় হায়, জান্নাতের কথা তো ভুলে গেছি। জান্নাতকে চিনলেন না তো? আমার পিছিটা, মানে ভাবির মেয়ে। দেখি জান্নাত শারমিনের পরে কার্টুন দেখছে মনোযোগ দিয়ে। তার মানে শারমিনও কার্টুন দেখে। আমি একবার ফোনের দিকে তাকাচ্ছি, আবার শারমিনের দিকে তাকাচ্ছি। তখন শারমিন বলল, কি হলো, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? ভাবছি কি? তুমি কার্টুন দেখো। কার্টুন তো সবাই দেখে। ও, আমি তো ভাবলাম সবাই প্রেম করা নিয়ে ব্যস্ত থাকে।
তুমি তো তাই ভাববা। কিন্তু কাল তো শুক্রবার। বেঁচে গেছি আমি। খুশি ঠেলায় চোখ দিয়ে পানি পড়ছে। খাওয়া শেষ। খাওয়ার পর অনেকক্ষণ গল্প করলাম। এখন ঘুমোতে যেতে হবে। তখন জান্নাত, কাকাই আমি তারপর অনেক কথা বললাম। রাত 3টে বেজে গেছে। তখনও কথা বলছি। একটু পর ম্যাম বলল, আচ্ছা শোনা বাই, আমার না খুব ঘুম পাচ্ছে। আর তুমিও ঘুমিয়ে যাও। আচ্ছা যাই তাহলে। আচ্ছা বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কথা বলা শেষ। আমি জান্নাতকে দেখতে গেলাম মেয়েটা ঘুমিয়েছে কিনা। গিয়ে দেখি শারমিনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে। বাচ্চা মেয়ের কাছ থেকে হাসা ছাড়া আর কোনো উপায় নেই। আমি আবার ঘুমোতে গেলাম। ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হলো, কারণ খাবার আমাকেই বানাতে হবে। তাই বানানো শেষ করে ওদের ঘুম থেকে জাগিয়ে তুললাম। ঘুম থেকে জেগে দেখে তারা এখনো জড়িয়ে ধরে আছে। লজ্জায় আর তাকাতে পারছে না। আমি ওদের দিকে তাকিয়ে বললাম, এই মহারানীরা, এত লজ্জা পাওয়ার কিছু নেই, বুঝলে? যাও ফ্রেশ হয়ে নাও, খেতে হবে তো। তারপর তারা চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। আমি গেলাম টেবিলে আর খাবার বেড়ে দিলাম। দেখি তারা ফ্রেশ হয়ে চলে এসেছে। তারা টেবিলে বসে ঠিকমতো খাবার খেলো, কোনো কথাই বললো না। কিন্তু কেন তা এখনো জানতে পারলাম না। আমি ভাবলাম হয়তো লজ্জায় খাওয়া শেষ। তখন জান্নাত বলল, কাকাই আম্মু আব্বুর সাথে কথা বলবো। আচ্ছা দাঁড়াও। আমি ভাইয়াকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে তোমার মেয়েটা কথা বলবে। ও, এখন আমাদের কথা মনে পড়লো। আচ্ছা দে। আমি ফোন দিলাম জান্নাতকে। জান্নাত ধরে কথা বলতে লাগলো। কি বললো ওই জানে। ওর কথা অতটা বুঝতে পারিনি আমি। তখন শারমিন বলল, আমি বাসায় যাই তাহলে। কেন? আব্বু আম্মু আসবে একটু পর, তাই আমাকে যেতে হবে। আচ্ছা যাও তাহলে। আচ্ছা গেলাম তাহলে আমি। তুমি নিজের খেয়াল রেখো আর আমার ভাবিকে ভালো রেখো। আচ্ছা। শারমিন চলে গেল। জান্নাতের কথা বলা শেষ। তখন বলল, কাকাই কাকাই আম্মু বলো। এই নাও, আব্বু তোমার সাথে কথা বলবে। আচ্ছা দাও। আমি ফোনটা নিয়ে কানে ধরলাম। তখন ভাইয়া ইচ্ছে মতো ঝাড়ি দিল। আমি আবার কি করলাম? আমাকে আবার তো বকা দিল কেন? যাই হোক, কথা বললাম। কাল ওর সাথে কে ঘুমিয়েছিল? আমার ক্লাসমেট। আর ও তোর বাসায় গিয়েছিল কেন? তারপর সবকিছু ভাইয়াকে খুলে বললাম। তখন, ও আচ্ছা, বুঝতে পেরেছি, আমি অন্য কিছু মনে করেছিলাম। তুমি তোমার ভাইকে কোনোদিন বিশ্বাস করো না, ফোন রাখো। এই বলে আমি ফোনটা কেটে দিলাম। তখন জান্নাত, কাকাই আম্মু বলো। আমি তো মামামের সাথে কথাই বলিনি, তুমি রেখে দিলে কেন? আচ্ছা দাঁড়াও, তোমার মাম্মামকে ফোন দিই। দাও। কি আর করার, ফোন দিতে হলো। ভাবির সাথে কথা বললো। ভাবি ছাড়তে চায় না। তারপর বললাম, তোমার মাম্মাম কথা বলবে। আচ্ছা দাও। হ্যালো মাম্মাম। হ্যাঁ মাম, বলো কেমন আছি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা মামাম, জানো আমি না এখানে অনেক মজা করছি। কার সাথে? আমি ওখান থেকে চলে আসলাম। ও কথা বলুক। আমি আমার রুমে এসে দেখি ম্যামের ফোনে টাকা ফুরিয়ে গেছে। টাকা ভরতেও মনে থাকে না, তাই ম্যামকে মেসেজ করে বলে দিলাম, আমার ফোনেতে টাকা নেই, তাই তুমি যদি কল দিতে তাহলে কথা বলতে পারতাম। অনেকক্ষণ পর রিপ্লাই দিল ও না। আমার খুব খারাপ লাগতেছে এখন, তাই আমি ফোন বন্ধ করে ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে দেখি কথার আওয়াজ শোনা যাচ্ছে। এখন আবার কি হতে পারে? আমি দেখতে গেলাম। গিয়ে দেখি ভাবি আর শারমিন কথা বলছে। এমনভাবে বলছে যে ওরা একে অপরকে অনেকদিন হলো চেনে। হায় হায়, ম্যাম আবার এখন কি করছে? আমি এবার মরছি।
ম্যাম আবার জেনে গেল না তো? তখন ম্যাম আমাকে থেকে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর ভাবিকে বলল, এ কে? কেন? এই তো আমার দেবর। ও আচ্ছা, বুঝতে পেরেছি। চিনিস নাকি তুই ওকে? হুম, আমার স্টুডেন্ট হয়। স্টুডেন্ট নাকি অন্য কিছু? আরে না না, স্টুডেন্ট। আর এমনিতেও আমার বিএফ আছে। বিএফ এর কথা শুনে মনে পড়লো আমি তোর বিএফ। আমি ওর জন্য কত অপেক্ষা করলাম, ও আমাকে একটা কলও করেনি। আর এখানে ভাবির সাথে হাসাহাসি করছে। আমি রাগের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। ওকে এক্ষুনি একটা থাপ্পড় দিতে মন চাচ্ছে, কিন্তু দিতে পারছি না। তখন ম্যাম বলল, আমার দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? সেটা তোমাকে বলতে বাধ্য নয়। তোমার সাহস তো কম না? আমার সাথে এমন ভাবে কথা বলছো যে আমি তোমার কেউ হই। আর ভুলে যেও না, আমি তোমার ম্যাম। তোমাকে আমার ম্যাম মানছি, কিন্তু সেটা ভার্সিটির মধ্যে। এখানে তুমি আমার আপুর মতো, ওকে? তুমি তো খুব বেয়াদব। এখানে বেয়াদবের কিছু নেই। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। আমার পিছন পিছন শারমিনও চলে আসলো। এসে বলল, কি হলো? ভাবির সাথে এরকমের কথা বললে কেন? কারণ ওকে আমি ফোন দিতে বলেছিলাম, কিন্তু ও দেয়নি। আর এখনো এখানে মজা করছে। ও আচ্ছা। তুমি একটু বাইরে যাবে, আমি গোসল করব। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। লজ্জা পেতে হবে না। আপনার কি মানে? আমি লজ্জা পাই? আসলে তেমন না। ওখানে ম্যামের সে ড্রেসটা আছে, আমি আমার টেবিলের উপর রেখে দিয়েছি। ও যদি একবার ধরে তাহলে আমাকে ভুল বুঝবে, তাই আমি চাই না কেউ আমাকে ভুল বুঝুক। শারমিন রুম থেকে চলে যাওয়ার পর আমি দরজাটা আটকে দিলাম। গোসল করে এসে দেখি জান্নাত বসে বসে আমার ফোনে কার্টুন দেখছে। কিন্তু জান্নাত আবার এখানে আসলো কি করে? তাই আমি ওকে জিজ্ঞাসা করলাম, আম্মু তুমি এখানে কি করছো? কি? তুমি এখানে কখন আসলে? আমি তো দরজা লাগিয়ে দিয়েছিলাম। আমি তো এসে বারান্দায় ছিলাম। বারান্দা আবার কি? বারান্দা মনে হয় হবে। ও আচ্ছা, চলো আম্মু বাইরে যাই। কোলে কোলে। তোমাকে তো কোলে নেবো আম্মু। তারপর ওকে কোলে করে নিয়ে ভিতরে গেলাম ভাবির কাছে। ভাবিকে দিয়ে আমি নামাজ পড়তে গেলাম। স্বনামাজ পড়েছি দেখি ম্যাম এখন এখানে আছে। তসর মানে যায়নি এখনো। আমার দিকে তাকিয়ে থাকলো। থাকুক, আমি আমার রুমে গিয়ে দেখি ম্যাম অনেকবার ফোন দিয়েছে। দিক, আমি ধরবো না। নামাজ পড়ে এসে খেতে বসলাম। ম্যামও আমার সাথে খেতে বসলো। তখন ভাবি বলল, জানিস আমার দেবর কি করেছে? কি করছে? তাহলে শোন। সেই দিনের সব কথা খুলে বলল ম্যাম। তার শুনে অবাক। তারপর ম্যাম খাওয়ার পর কোনো কথা না বলে চলে গেল সেখান থেকে। তারপর ভাবি বলল, ওর আবার কি হলো? কি হলো মানে? তোমার জন্য সবকিছু নষ্ট হয়ে গেল। কেন? আমি আবার কি করলাম? আমি যাকে ভালোবাসি সে ও, আর ওর সাথে আমি প্রেম করতাম। তোমার জন্য আমার জীবন শেষ। আগে বলবা তো, এখন কি করা যায়? আমি জানি না। তুমি আপাতত বাসায় যাও, পাশে আব্বু আম্মু আছে। যাবো এখনই। তাহলে কাল আমার মেয়েটাকে নিয়ে চলে যেও বাসায়। আচ্ছা। ভাবি চলে গেছে, কিন্তু জান্নাত আমার কাছে। শারমিনও নেই, ও বাসায় গেছে। ওর আব্বু আম্মু এসেছে। আমি জান্নাতকে নিয়ে আমার রুমে গেলাম। আমি আমার নাম্বার দিয়ে ম্যামকে ফোন দিলাম। ঠিক তখনই, হ্যালো। ও আচ্ছা, তাহলে ফোনটা কি? তোমাকে শুধু শুধু ডিস্টার্ব করলাম। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে দিয়ে দেখি জান্নাত ঘুমিয়ে গেছে। আমি ওর পাশে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। কারণ আমি জানি ম্যাম এখনো কষ্টে আছে, আর আমাকে কোনোদিনও মেনে নেবে না। তাই আমি ভাইয়াকে বললাম যে জান্নাতকে নিয়ে যেতে, কারণ আমার ভালো লাগছে না। বিকেলে ভাইয়া এসে
জান্নাতকে নিয়ে গেল। আমি এখন পার্কে বসে আছি, ভালো লাগছে না, কি করব। সন্ধ্যা হয়ে গেল, তাও কেন জানি না এখন থেকে যেতে একদম ইচ্ছে করছে না। তাও আমি সেখান থেকে বাসায় চলে গেলাম। বসে আছি বিছানার উপর, কেন জানি না সব শেষ হয়ে গেল। রাতও হয়ে গেছে অনেক, না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে দেখি 10টা বেজে গেছে। আজ আর যাবো না ভার্সিটিতে, গিয়েও বা কী হবে? ম্যাম তোমাকে আর পছন্দ করে না। সারাদিন না খেয়ে কিছু একটস করে কাটিয়ে দিলাম। সারাদিন কেঁদেছি, আর একটা রাত সেভাবে কাটিয়ে দিলাম। আজ তাড়াতাড়ি উঠেছি, কিন্তু আজও যাব না। গেলেই ম্যামের মুখটা দেখতে হবে। ফ্রিজে ঠান্ডা খাবার ছিল, গরম করে খেয়ে নিলাম। বিকেল হয়ে গেছে, তখন কে জানি দরজায় পেলে চাপ দিল। আমি গিয়ে দেখি শারমিন এসেছে। তখনই, কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো আছি, কিন্তু তোমার এরকম অবস্থা কেন? জানি না। আচ্ছা তুমি এখন যাও, আমার ভালো লাগছে না। আচ্ছা যাচ্ছি, কিন্তু তুমি তোমার খেয়াল নিও। শারমিন চলে গেল। ম্যাম আমাকে ফোন দিয়েছে কিনা সেটা আমি জানি না, কারণ আমার ফোন এখন বন্ধ। এভাবে 7টা দিন কেটে গেছে। আমার শরীর আগের থেকে অনেকটা খারাপ, জ্বর এসেছে মনে হয়। কিন্তু কি আর করার, এখানে আমি ছাড়া আর কেউ নেই। ভাইয়া ভাবিকে আসতে নিষেধ করেছে, তাই আসেনি। ভার্সিটিতে যাওয়া হলো না। কোনো মতো উঠে গোসলটা করলাম। কার ভালো লাগে এই সময় গোসল করতে, তাও করতে হলো। কিছু করার নেই। গোসল করে সে পুরনো পাউরুটি ছিল, সেটাই আপাতত খেয়ে নিলাম। খেয়ে ঔষধ নিলাম। বেঁচে থাকতে হবে ম্যামের জন্য, না হলে আমার পরিবারের জন্য। বিকেলে কে জানি আসলো, দরজা খুলে ঢুকে গেল। আমি ওঠার চেষ্টা করলাম, উঠে দেখি ম্যাম কাঁদছে। সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে অনেক কাঁদলো। তারপর কত কথা, সরি আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। তখন ম্যাম নিজে থেকে কিস করলো। আমার তো বন্ধ হয়ে আসছে, ছটফট করছি। তখনই কে জানি আমার গায়ে পানি ঢেলে দিল। আমি ধাপ করে উঠে পড়লাম। দেখি ভাবিয়া যেন দাঁড়িয়ে আছে। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। যাক বাবা, বাঁচা গেল। হোয়াট দ্য ফাক? কি বললে তুমি? এই বলে ভাবি আমার কান ধরে খুব জোরে টান দিল। ভাবি সরি, ভুল হয়ে গেছে, ছাড়ো, মরে যাবো তো আমি। তাহলে ওটা বললে কেন? জানো আমার সাথে কি হয়েছে? আমি কি করে জানবো? তুমি কান ছাড়ো, তারপর খুলে বলছি সবকিছু। তারপর ভাবিকে সব খুলে বললাম। ভাবি শুনে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। কি আর করা যাবে, যা হবার তাই হলো। আমি উঠে গোসল করে আসলাম, তারপর নামাজ পড়ে আসলাম। দুপুরে খাবার খেলাম, তখন ভাবি চলে যাবে। যাওয়ার সময় আমাকে সবকিছু বুঝিয়ে দিয়ে গেল। আমি বসে বসে শুধু শুনছিলাম। তখন, মাম্মা, আমিও তোমার সাথে যাব। কেন, কাকার কাছে থাকবে না আজকে? আপনারা মজা পাচ্ছেন না, এটা আমি ভালোই বুঝতে পারছি। বলবো কাল কি হবে, তো চলুন গল্পে ফিরে আসি। ভাবি চলে গেল, আমি আমার রুমে গিয়ে শুয়ে আছি। ম্যামের কথা মনে পড়ছে। জানি না ম্যাম এখন কি করছে, আমাকে তো ভুলেই গেছে। যাই হোক, এবার ফোন অন করে দেখি আমার খোঁজ নেওয়ার চেষ্টা করছিল নাকি। ফোন চালু হওয়ার সাথে সাথেই ফোন কাঁপতে শুরু করলো। দেখলাম 567টা মেসেজ, 231টা মিস কল। আবার কল আসলো। আমি ফোন ধরার সাথে সাথে ওপাশ থেকে বলতে লাগলো, এত দেরি হলো কেন তোমার? এটা আমি তোমায়ও বলতে পারি। জানি আমি দোষ করেছি, তাই বলে আমাকে এইভাবে কষ্ট দেবে? এই কথাটা আমি তোমাকেও বলতে পারি। তুমিও খুব কষ্ট পাইছো। আচ্ছা বাদ দাও, এতে আমাদের দুজনেরই দোষ আছে। এখন আসল কথায় আসা যাক। বলো, কি বলবে? আমাদের পিকনিক আছে কালকের পরের দিন, তাই তুমি কি যাবা আমার সাথে? ইনশাল্লাহ। তারপর অনেক কথা হলো, রাত হয়ে গেছে। আমি পড়ছি, কিন্তু একটা পর আমার মাথায় ঢুকছে না। আমি আবার ফোন দিলাম ম্যামকে। কি আর করব, আমার ভালো লাগছে না। একমাত্র ম্যামই পারে আমার যন্ত্রণা দূর করতে। তাই আমি ফোন দিলাম ওপাশ থেকে। হ্যাঁ বলো, কি বলবা?
তোমার কথাই চিন্তা করছিলাম। ও আচ্ছা, বাই, কাল কথা হবে, খুব ঘুম পাচ্ছে। এই বলে ফোনটা কেটে দিল। এটা কি হলো? ওর বেলায় হলে সেটা কিছু না, আর আমার বেলায় হলে ও ফোনটা কেটে দিল। আচ্ছা ঠিক আছে, কাল দেখা যাবে। কাল ক্লাসে ম্যামের 12টা বাজাবো। কি বলেন রিয়সরা, হবে না? সকাল হয়ে গেছে, না খেয়ে চলে গেলাম। যাওয়ার সময় শারমিনের সাথে দেখা। শারমিনের সাথে গেলাম, কিন্তু শারমিন আমার হাত ধরেছিল সারা রাস্তা। কিন্তু এটা কি হলো? আমি তো অনেক ফোন বানালাম, তাহলে সেটার কি হবে? আমি ম্যামকে সামলাতে পারি না, অনেক কষ্ট হয়। তারপর আবার ওকে সামলাবো কেমনে? গেট দিয়ে ঢুকছি, তখন ম্যামের সাথে ধাক্কা। তখনই দেখে হাঁটতে পারো না? তোমার চোখ নাই? এই কথাটা তো আপনাকে বলতে পারি। তোমার এত বড় সাহস আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে আবার আমার সাথে ঝগড়া করা হচ্ছে? এই কথাটা আমিও আপনাকে বলতে পারি। আজ দেখো আমি তোমার কি করি। এই কথাটা আমি আপনাকেও বলতে পারি। যত সব, ভাগো এখান থেকে। এই কথাটা আমি আপনাকেও বলতে পারি। এখন ম্যাম অনেক ক্ষেপে গেছে, আমি জানি। এখন আমি এখান থেকে না গেলে 100% খারাপ কিছু হয়ে যাবে। হায় হায়, আমি তো পড়াই করে আসিনি, যেটুকুই করেছি সেটুকু দিয়ে কোনো কাজ হবে না। এখন কি করি? পালানোর কোনো বুদ্ধি নেই। যাই হোক, ভাবলাম ক্লাসে একটু দেরি করে যাব, এমনিতেও আমি খেয়ে আসিনি। তা আমি খেতে গেলাম। হালকা কিছু খেতে গিয়ে দেখি লেট হয়ে গেছে 5 মিনিট। আমার মনে হয় এই 5 মিনিটের জন্য আমাকে কিছু বলা হবে না। তাই আমি ক্লাসে গেলাম, গিয়ে দেখি ম্যামের সাথে আর একটা স্যারও এসেছে। এনাকে চিনি আমি, আর ইনিও আমাকে চেনেন। আমি ভিতরে ঢুকলাম। ম্যাম আসবো? এত দেরি হলো কেন? ম্যাম আসলে সকালে কিছু খাওয়া হয়নি, তাই ঢোকার আগে কিছু খেয়ে নিলাম। এখন ওখানেই দাঁড়াই থাকো। কেন? কেন মানে? এটা ভার্সিটি, তোমার বাবার হোটেল না। থামুন, একটা কথা কি জানেন? এই কথাটা আমি আপনাকেও বলতে পারি। ওকে, এটা আপনার বাবার হোটেল না, এটা ভার্সিটি। আর একদিন দেরি হতেই পারে, আর আমার মনে হয় না এর জন্য কাউকে দাঁড়িয়ে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে এসে বসো। আমি গিয়ে বসলাম সেই মেয়ের কাছে যার অহংকার অনেক বেশি, মানে তার বাবার টাকা বেশি, সে সেটারই গল্প করে। কিন্তু আমার থেকে বেশি টাকা নেই এখানে কারো। তাই আমি নিশ্চিত হয়ে ওর পাশে বসে পড়লাম। ও মনে মনে বলছে, এই যে ফকির আমার পাশে বসেছে কেন? আমার খারাপ লাগছে, আমি জানি। ও এইসবই বলছে। এর উত্তর কাল দেব, কারণ কাল পিকনিক। আপনারাও আসেন, দেখা করে যান কি হয়। ম্যাম আমাকে পড়া ধরার জন্য আমাকে ডাক দিল। আমি দাঁড়ালাম, একটা পড়াও পারলাম না। ম্যাম আমাকে ইচ্ছে মতো কথা শোনালেন। এবার আমার পালা, দেখেন কি করি আমি। আচ্ছা, আমিও কিছু বলতে পারি? বলো। আপনি এখানে নতুন, তাই না? তুমি কেমনে জানলা? কারণ আমি প্রথম দিন আসলাম, সেদিন আপনিই বলেছিলেন যে আমি এই 30 দিন তোমাকে একবারও দেখিনি। তার মানে আপনি এখানে নতুন, 1 মাস হলো এখানে এসেছেন। আপনি যেভাবে কথা বলেন তাতে মনে হয়েছে এখানে স্যার আপনার আত্মীয় হয়, আর এখানে যে কেউ চান্স পায় না। আপনি পেয়েছেন, তাহলে কারণটা এরকমই হবে। আর আপনার পছন্দ রং হলো লাল, আমি কি ঠিক বলছি? এখন এটা কেমনে বললে? কারণ আমি শুনেছি আপনি মাঝে মাঝে আপনি লাল কালারের শাড়ি পরে আছেন। আর তাহলে আপনার পছন্দের রং লাল, তাহলে আপনার... স্টপ, ওখানেই থামো, আর বলতে হবে না, তুমি বসো। এখন কেমনটা লাগে? ম্যামের ক্লাস শেষ, ম্যাম যাওয়ার আগে দেখলাম ম্যামের কাল লাল হয়ে আছে। আমিও বের হয়ে গেলাম ম্যামকে সরি বলার জন্য, কিন্তু আমি গিয়ে ম্যামকে খুঁজে পেলাম না। পরে ছুটি দেওয়ার পর শুনলাম টাকা নাকি ম্যামের কাছে জমা দিতে হবে, এখন আরও জমা হবে। আর শারমিনের কাছ থেকে ম্যামের অ্যাড্রেসটা নিলাম, গেলাম সেখানে। আমি কলিং বেলে চাপলাম, কেউ খুললো না। অনেকক্ষণ পর খুললো, দেখলাম ম্যামকে অস্থির লাগছে। কি আর বলবো, ক্রাশ খাওয়ার মতো অবস্থা, মানে আমার খারাপ অবস্থা। ম্যাম সেটা বুঝতে পারছে, তখন বলল, কি হলো? কিছু না। তারপর আমি ভিতরে ঢুকে গেলাম। ম্যাম তার রুমে নিয়ে গেলেন, তার কারণ সেখানে 2টো রুম ছিল। আমি গিয়ে দেখলাম
আমার দেওয়া ফোনটা ম্যাম ইউজ করছে। যা, ভালোই হলো। আমি ম্যামকে বললাম, ম্যাম ফোনটা কে দিয়েছে? কেন? না মানে কোনোদিন এরকম ফোন দেখিনি তো, তাই আর কি। ও আচ্ছা, কি জন্য এখানে আসছো সেটা বলো। রোম্যান্স করতে। কি? না মানে টাকা দিতে, কাল পিকনিক, সেটারই টাকা দিতে। একটু আগে কি যেন বললে? অনেক কিছুই বললাম। না, তুমি মনে হয় রোম্যান্স বললে। ছি ছি, আমি কেন এটা বলতে যাব? ম্যাম নড়বেন না। কেন? বললে ভয় পাবেন। কেন? নড়বেন না, আপনার কাঁধের উপর তেলে পোকা খাইছে। ম্যাম এবার গেছে। ম্যাম তেলে পোকা দেখলে খুব ভয় পায়। ম্যাম শক্ত হয়ে গেছে। তারপর ম্যাম এবার গেছে। ম্যাম তেলে পোকা দেখলে খুব ভয় পায়। ম্যাম শক্ত হয়ে গেছে। তারপর আমি বললাম, ম্যাম দাঁড়ান, আমি দেখছি। এখনো আছে? এই বলি আমি ম্যাডামের কাছে গেলাম। পিছন থেকে পিঠে একটা পাপ্পি দিলাম। তখন ম্যাম, এটা কি করছো তুমি? কি ম্যাম? আমি তো তেলে পোকা সরাচ্ছি। এটা কি করলে? দাঁড়ান ম্যাম, নড়বেন না। ম্যাম আবার শক্ত হয়ে গেছে। আমি আরেকটা চুমু দিলাম। সাথে সাথে ম্যাম আমাকে থাপ্পড় দিল। তারপর কাঁদতে থাকলো। হ্যাঁ, আমি আবার কি করলাম? একটু আদরও করতে দেয় না। যাই হোক, আর বাড়াবাড়ি করা যাবে না। আমি ম্যামকে বললাম, ম্যাম আপনার ওজন কত? যাও এখান থেকে। প্লিজ ম্যাম বলেন। বললাম না যাও। কেঁদে কেঁদে বলল। তারপর আমাকে আরেকটা থাপ্পড় মারার জন্য আসলো। তখন আমি হাত ধরে নিলাম। তখন, হাত ছাড়ো আমার, না হলে কিন্তু আমি চিল্লাবো। আর যদি না ছাড়ি? এই বলে আমি ম্যামকে ক্লোরোফর্ম শুকিয়ে দিলাম। হ্যাঁ, ক্লোরোফর্ম। এটা আমার কাছে থাকে, কারণ আমার চাচাতো বোন আছে। সে খুবই দুষ্টু, আমার থেকে বড়। তাও ছোটদের মতো ব্যবহার করে। তাই ওর উপরই সাধারণত এটা ব্যবহার করা হয়। যাই হোক, গল্পে আসা যাক। আমি ম্যামকে ক্লোরোফর্ম শুকালাম। ম্যাম ঘুমিয়ে গেছে। আমি ম্যামকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। তারপর টাকাটা টেবিলের উপর রেখে আমি চলে যাই। বাসা আসার পর দেখি শারমিন আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু এখানে কি করছে? আমি ওর কাছে যেতেই বলল, কোথায় ছিলে? প্রেম করতে গেছিলাম। ও আচ্ছা, একটা কাজ করে দিতে হবে। কি কাজ? এই পড়াটা বুঝি না, একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, পরে দেখব। এই বলে আমি চলে আসলাম। শারমিনের ভাবটা খুব খারাপ মনে হচ্ছে। কিছু একটা গন্ডগোল নিশ্চিত আছে। তার কারণ শারমিন আমার থেকে অনেক ভালো পড়ায়। আমি ওর আম্মুর কাছে শুনেছি আজ সকালে সে শারমিন আমার কাছ থেকে পড়া বুঝিয়ে নিতে চায়। আজব তো। আমি আবার রুমে এসে ম্যামকে একটা ফোন দিলাম। ফোন দিয়ে ফ্রেশ হতে চাই, কারণ আমি জানি ম্যাম ফোন ধরবে না। সে এখন ঘুমাচ্ছে। আমি ফ্রেশ হয়ে এসে সকালের খাবার গরম করে খেলাম। রাত 8টা। তখন ম্যাডামের ফোন। হ্যাঁ সোনা, বলো। কি বলবো বলো, আমি তো ঘুমিয়ে গেছিলাম, তাই তখন ফোন ধরতে পারিনি। ও আচ্ছা, এইবার বুঝতে পারলাম। আচ্ছা সমস্যা নেই, আমার সাথে কি কথা বলবে নাকি রেস্ট নেবে? কেন কেন? কেন মানে? কাল না পিকনিক, সবকিছু তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। তুমি কেমনে জানলে কাল পিকনিক? আমি কেমনে জানলাম মানে? তুমি তোমাকে বললে, ভুলে গেলে নাকি? ও আচ্ছা, সরি। তোমার কথা এরকম শোনা যাচ্ছে কেন? জানো, আমার সাথে একটা খারাপ কিছু হয়েছে। কি? তোমার আবার খারাপ কিছু কেমনে হতে যাবে? আসলে আমার ওই যে একটা ছাত্র, যার ব্যাপারে আরেকদিন বলেছি, সে কি করেছে জানো? কি করছে সে আবার? শুনলে রাগ করবে না তো? না না, বলো তুমি।
সে আমার পিঠে না কিস করেছে। কি? এটা হতে পারে না, তুমি মিথ্যে বলছো। না না, আমি সত্যি বলছি। তুমি কেমনে শিওরভাবে বলতে পারো? তা জানি না, কিন্তু মনে হয় আমার সাথে এরকম হয়েছে। আরে ওটা একটা স্বপ্ন হবে হয়তো। তুমি বললে না যে তুমি ঘুমিয়েছিলে, হয়তো তখন এরকম একটা স্বপ্ন দেখেছো। হতে পারে। যাক বাবা, বাঁচে গেল। ম্যাম এটা সিরিয়াসলি ভেবে নেয়নি। যাই হোক, গল্পের শুরুতে আসার পরিচয়টা দেওয়া হয়নি, তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই, তারপর গল্পে যাব। আমি ওহি, আপনারা সবাই জানেন। আর ওহি থাকলে নীলা অবশ্যই থাকবে। হ্যাঁ, নীলাই হচ্ছে ম্যাম, কিন্তু ও আমার থেকে বড়, তাই নাম ধরে বলতে পারবো না। আর গল্পে শারমিন, জান্নাত সবাই আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর হলো এখানে জান্নাত শারমিন ছাড়াও আরেকজন আছে। সে আর কেউ না, আমার মেয়ে স্নেহা। সেটা 5 বছর পরের কথা, এখনই সব বলবো না, তাহলে গল্পটা এক্ষুনি শেষ হয়ে যাবে। তো চলুন গল্পে ফিরে আসি। ম্যামের সাথে কথা বলতে বলতে 2 ঘন্টা পার হয়ে গেছে, রাত 10টা বাজে এখন। ম্যামই ফোনটা কেটে দিল। আমি খেতে গেলাম। হাই হাই, আমি তো খাবারই বানাইনি, খাবো কি? আমি বাইরে গেলাম খাবার আনার জন্য। আমার বাসার পাশেই একটা হোটেল আছে, দেখি সেটা বন্ধ না, খোলা। গিয়ে দেখলাম সেটা খোলা আছে। আমি খাবার কিনে সেখান থেকে বাসায় আসছি। গেট দিয়ে ঢুকবো, তখনই দেখি আমার বাসার সিঁড়িতে একটা মেয়ে বসে আছে, তাও আবার বোরখা পরে। এত রাতের কি হতে পারে? আমি গেলাম, ঠিক তখনই তারপর নিজের বোরখা খুললো। এখন একটু চেনা চেনা লাগছে। এই সেই মেয়ে যে আমার সাথে হাসপাতালে খারাপ ব্যবহার করেছে। কিন্তু এ এখানে কেন? তুমি তুমি এখানে কেন? তোমার তখন হাসপাতালে থাকার কথা। আপনার জন্য তার হলো না। কেন কেন? আমি আবার কি করলাম? আপনার জন্য আমার চাকরিটা চলে গেছে। আমার বাসায় মা আর আমার ছোট বোন আছে, বাবা নেই। আমার জন্য তারা খেতে পারতো, কিন্তু আপনার কারণে আমার চাকরিটা চলে গেছে, যার কারণে তারা না খেয়ে আছে। এইসব আমাকে শোনাচ্ছ কেন? এখন আপনি যদি এর কোনো ব্যবস্থা না করেন, তাহলে আমি এখন নাটক করব যে আপনি আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছেন। ও আচ্ছা, একটা কথা কি জানো তো, আমার কাছে এখন অনেক টাকা আছে। আমি চাইলে এখন তোমাকে ধর্ষণ করে ফেলে দিতাম রাস্তায়, আর কেউ আমাকে কিছুই বলতো না জানো। আমি টাকা দিয়ে সেটা চেপে দিতাম। তাহলে বলো, এখান থেকে যাবা নাকি আমি তোমার সাথে কিছু করব? কাজটা ঠিক করছেন না আপনি। তার মানে তুমি যাবে না, তাই তো? এই বলে আমি ওর কাছে গেলাম। ও ভয়ে আরো জোরে জোরে কান্না শুরু করে দিয়েছে। তাতে আমার কি? আমার রুম থেকে কোনো শব্দই বাইরে যাবে না, তাই ও চিল্লেও লাভ নেই। তারপর যাও, তাহলে যেতে দিলাম তোমাকে। ও চলে যাচ্ছে কান্না করতে করতে। এবার মনে হয় বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি ওকে দাঁড়াতে বললাম, ঠিক তখনই, দাঁড়াও। কেন? এই নাও। এত টাকা আমি নিতে পারবো না। নাও, তোমার লাগবে তো। আমি তোমার চাকরিটা হয়তো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তার বদলে একটা ভালো চাকরি দিতে পারি। সত্যি? কাল আমি বাসায় থাকবো না, কালকের পরের দিন আমার বাসায় এসো। আর এই টাকাগুলো রাখো, আমার কারণে তোমার জীবন নষ্ট হবে, এটা আমি কখনোই চাই না। থ্যাঙ্কস, কিন্তু আমি এত টাকা নিতে পারবো না। ওই মেয়ে যা দিচ্ছে তা নিয়ে ভাগো। যাই হোক, মেয়েটা চলে গেছে। আমি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আর খাবার খেলাম না, ব্যাগ নিয়ে গেছি। তার একটা কারণও আছে। আমি শারমিন পর সাথে ওখান থেকে চলে গেলাম। গিয়ে দেখি সবাই ওখানে আছে, কিন্তু ম্যামকে আজকে যা লাগছে তাতে মরে যাওয়া ঠিক হবে না, আর শারমিনকেও কম দেখা যাচ্ছে না। এই দুজন আজ আমার অবস্থা খারাপ করে দেবে। আমি নিজেকে শক্ত করে ওদের কাছে গেলাম, কিন্তু প্রতিদিনের মতো আজকেও সেই পুরাতন কাপড় পরে আছি, তাই আমাকে ওরা সহ্য করতে পারলো না। এটা আমি আগেই বুঝতে পেরেছি। আমি ম্যামের পাশে গিয়ে দাঁড়ালাম, কিন্তু বাস আসেনি এখনো, তাই সময় আছে এখনো। ম্যাম আমার হাত ধরে একটা ফাঁকা জায়গা নিয়ে গেল, তারপর বলল, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও।
কাল আমার সাথে কি হয়েছে? কাল কাল তো তেমন কিছু হয়নি। মিথ্যা কথা বলো না, সত্যি করে বলো, তা না হলে বের করে দেওয়া হবে এখান থেকে, বুঝলা? আচ্ছা আচ্ছা, বলছি। হুম। তাহলে শোনেন, কাল আমি আপনাকে টাকা দিতে গেছিলাম। আমি আপনার বাসায় গেলাম, আপনি তখন গোসল করে এসেছেন। তারপর আমাকে ভিতরে আসতে বললেন, তারপর আমি টাকা দিলাম। আপনি সেটা টেবিলের উপর রাখলেন। তারপর আপনার মাথা ব্যথা করলো, তখন আপনি আমাকে যেতে বললেন। আমি চলে আসলাম। তারপর কি হয়েছে আমি কিছুই জানি না। ম্যাম কি জানি ভাবলো, তারপর বলল, ও আচ্ছা, বুঝতে পেরেছি, তার মানে ওটা স্বপ্ন ছিল। কি হয়েছে ম্যাম, কি দেখলেন? তা তোমার জানা লাগবে না। কেন? অত কথা না বলে চলো। আমরা গেলাম, গিয়ে সেখানে আমি স্যারের পাশে বসলাম। স্যারকে বললাম, স্যার একটা কথা ছিল। আরে ওহি, তুমি কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা তোমার আব্বুর কি খবর? আগে যেরকম ছিল তার থেকে আরো অনেক ভালো। ও আচ্ছা, তা বলো, কি বলার জন্য এসেছো? না তেমন কিছু না, ওই যে নতুন ম্যাম আছে না। কোনটা? নীলা ম্যাম। সে আবার কি করলো? কিছুই করেনি। আমি যাওয়ার সময় ম্যামের পাশে বসতে চাই, তাই যদি একটা ব্যবস্থা করে দেন তাহলে ভালো হতো। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তুমি এখন যাও, আমি দেখছি। আচ্ছা। আমি ওখান থেকে চলে আসলাম। তারপর শারমিনের পাশে আসলাম। শারমিনকে যত দেখছি ততই ক্রাশ খাচ্ছি। আর ম্যামও কম না। ম্যামকে দেখলে মরে যেতে ইচ্ছে করে, কিন্তু মরলে আর বিয়ে করা হবে না। আমি শারমিনকে বললাম, এই মেয়ে, তুমি এইভাবে হাসা বন্ধ করো। কেন কেন? আমার হাসি তোমার ভালো লাগে না? না তেমন না, তোমার হাসি দেখলে আমার হাড় দৌড়াতে শুরু করে। মানে? তোমার তো বোঝা লাগবে না, যা বলছি তাই করো। আচ্ছা, চেষ্টা করব। এই বলে এমন একটা হাসি দিল, আমি মনে হয় এখনই মরে যাব। এমনি তো সারা শরীর গরম হয়ে গেছে। এ মেয়ে বোঝে না কেন আমি ম্যামকে ভালোবাসি। এর কারণে আমার সেটা হবে না। তাও নিজেকে শক্ত করে দেখেছি। কতক্ষণ পারবো তা বলতে পারবো না। বাস এসে গেছে, সবাই উঠল। বাস দুটো, সবাই ওঠার পর এখন আমার পালা। আমি উঠলাম, দেখলাম ম্যামের পাশের সিটটা ফাঁকা রয়েছে। আমি পাশে গিয়ে বসলাম। ম্যামের কেমন জানি লাগছে, আমাকে সহ্য করতে পারছে না, এটা বোঝাই যাচ্ছে। ম্যাম আমার দেওয়া ফোনটা বের করে আমাকে ফোন দিচ্ছে, কিন্তু সে জানে না আমি তার পাশে বসে আছি। আমার ব্যাগের ভিতর ফোনটা রয়েছে, তাই শোনা যাচ্ছে না। ম্যাম অনেক চেষ্টা করার পরে যখন আমাকে পেলো না, তখন আমাকে মেসেজ করছে, তা আমি দেখতে পাচ্ছি। আমি ফোনের দিকে তাকিয়ে আছি, কি লিখছে তা দেখছি। হঠাৎ করে ম্যাম লেখা বন্ধ করে দিল। কেন? আমি ম্যামের দিকে তাকিয়ে আছি, দেখি সে আমার দিকেও তাকিয়ে আছে। ঠিক তখনই ওইদিকে ঘোরো। এমনি। এখানে দেখছো কেন? আচ্ছা আচ্ছা, আমি ওই পাশে ঘুরলাম, আর কিছুই দেখতে পারলাম না। আমার বসে বসে শরীর ব্যথা হয়ে গেছে। ম্যাম জানালার কাছে বসে বাইরের দৃশ্য দেখছে। পৌঁছে গেলাম আমরা, গিয়ে সেখানে একটা জায়গায় গিয়ে বসলাম। সেখানে হালকা কিছু খাবার খেয়ে তারপর আশপাশটা ঘুরে দেখব। তাই ওখানে একটা হোটেল আছে, সেখানে গেলাম। ওখানে অনেক টেবিল আছে। আমরা যে টেবিলে বসেছিলাম সেখানে ম্যামও ছিল। এখন হবে মজা। এখানে খাবারের দাম অনেক, তাই অল্পই হোক সবার খাওয়াটা হলো। কিন্তু আমাদের বিল দেওয়ার সময় ঝামেলা হলো। আমারটা শারমিন দিতে চেয়েছিল, কিন্তু অহংকারী মেয়েরা তা দিতে দিল না। ওরা বলছিল, তুই কেন ওর বিল দিতে যাবি? ওটা তো ওই দেবে। না থাক, আমি দেব। দেখ, পরে কিন্তু ঝামেলা হবে। সেটা পরে দেখা যাবে। আমি দিতে পারবো।
কিন্তু তুমি কেমনে দিবা? আরে দিতে দে, জমানো টাকা হবে হয়তো, দিতে দে, পরে মজা বুঝবে। এটা বলে ওরা হাসা শুরু করলো। তখন ম্যাম বলল, আচ্ছা, ওর বিলটা আমি দিয়ে দিচ্ছি। না থাক ম্যাম, আমারটা আমি দিই। এই বলে ওয়েটার, জি স্যার বলেন, কিছু লাগবে? বিলটা। ও সব মিলিয়ে 5,000 টাকা হয়েছে। ও আচ্ছা, এই যে নেন। আমি ক্রেডিট কার্ডটা বের করে বিলটা পে করে দিলাম। শুধু আমারটা না, সবারটা। ওদের দেখে অবস্থা খারাপ হয়ে যায়। ম্যামের অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ আমি এত টাকা পেলাম কোথা থেকে, তাই তো। আর ম্যামের 1 মাসে যেটা খরচ হয় সেটা আমি দিনে খরচ করি, মাঝে মাঝে এরকম করি। তারপর আমরা সবাই ঘুরতে গেলাম। এখন হবে আরেকটা খেলা। আমার ডিএসএলআর ক্যামেরাটা বের করে সার্বিনের অস্থির অস্থির পিক তুলছিলাম। তখন চোখের সামনে পড়লো ম্যাম। আচ্ছা মতো ম্যামের ছবি তুললাম, কিন্তু এ কি, ম্যাম আমাকে কিছুই বলল না, আরো অস্থির অস্থির পিক তুলতে দিল। সেখানে ঘোরাঘুরি করার পর সন্ধ্যা হয়ে যাবে, তাই এখন বাড়ি যাওয়া। আমরা আবার নিজেদের সিটে বসে পড়লাম। ম্যাম আমার পাশে বসলো আর বলল, ম্যাম বলল, আমি ম্যামকে ছবিগুলো বের করে দিলাম। ম্যাম নিজেই দেখে অনেক অবাক, তার কারণ তাকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। ম্যাম বলল, এই ছবিগুলো আমাকে দাও। তা তো দেব, কিন্তু কি করবেন সেটা তো বলবেন। বললাম না, তুমি দিবা কিনা? না, দেব না। তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ হবে। কেমনে? আমি যদি এই বাটনে চাপ দিই তাহলে সব ছবি ডিলিট হয়ে যাবে। দাও, তাহলে তুমিও ছবি পাবে না আমার। আপনি কেমনে চালেন আমি আপনার ছবি চাই? সেটা আমি বুঝতে পেরেছি। দাও, তাহলে ডিলিট করে দাও। হ্যাঁ, তা তো দেবই, কিন্তু তার আগে এটা শুনে রাখুন যে এই ছবিগুলো আমি ইন্টারনেটে আপলোড করে দিয়েছি, তাই এগুলো হারাবে না। তাহলে আমি ক্যামেরা 0 করে ফেলে দেব। দেন, আমি আরেকটা কিনবো। কি? যাও, লাগবে না তোমার ছবি। এবার ম্যামের মনটা খারাপ হয়ে গেল আমার জন্য। আমি বললাম, রাগ করেন কেন, এই নেন। দাও। ছবিগুলো দিলাম। দেওয়ার পর ম্যাম বলল, আমার ছবি কাউকে দিবা না, ওকে? তা না হয় দেবো না। এই ছবিগুলো আপনার বয়ফ্রেন্ডকে দেবেন, তাই তো? হয়, কিন্তু তুমি কেমনে জানলা? আমি অনেক কিছু বলতে পারি। তারপর আর কি, সারা রাস্তা ম্যামের সাথে কথা বলতে বলতে আসলাম। ম্যাম আমার সাথে একেবারে ফ্রি হয়ে গেছেন, তাই আমার আর অসুবিধে নেই। কিন্তু ফিরে গিয়ে দেখি আরেক ঝামেলা। আপনারা জানতে চান কি হয়েছে? তাহলে শোনেন। আমি ওখানে গিয়ে দেখি আপুর গাড়িটা ওখানে আছে, আর আমি কোনোদিনও চাই না আমার আব্বু আমাকে নিতে আসুক। কি করবো বলেন? বাবার জন্য চিন্তা হয়। বাবার এত বড় কোম্পানি, তাই শত্রুর অভাব নেই। আমি গাড়ির কাছে গেলাম, তখনই দারোয়ান এসে হাতে চাবি দিয়ে বলল, আপনার ভাইয়া এটা আপনাকে দিতে বলেছেন। ও আচ্ছা, আরো কিছু কি বলেছে? না না, শুধু এই চাবিটা দিতে বলেছেন। আমি চাবিটা নিলাম। সবার কাছে বিদায় নিয়ে এখন বাসায় যাইতে হবে। আমি আর শারমিন আমরা গাড়িতে উঠে পড়লাম। হ্যাঁ, আমি গাড়ি চালাতে পারি। আমি যখন কলেজে পড়তাম তখন আমার এক বান্ধবী শিখিয়েছিল, কিন্তু সে কোথা থেকে জানলো তা আমি জানি না। আমরা সেখান থেকে চলে আসলাম। তখন ম্যাম, ওহি? জি ম্যাম, কিছু বলবেন? আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবে? একা একা কোনোদিন এভাবে যায়নি তো, তাই আর কি। আরে এত কথা বলতে হবে না, উঠে পড়েন, সমস্যা নেই। আমার পাশের সিটটা ফাঁকা ছিল। শারমিন পিছনের সিটে বসছিল, কারণ আমি জানতাম ম্যাম আমার সাথে আসবে। ম্যাম উঠে পড়লো। আমরা পৌঁছে গেলাম ম্যামের বাসার সামনে। তখন, চলো আমার বাসায়, আমার বাবা মা এসছে, তাদের সাথে দেখা করে যেও। কেন? আমি তো আপনার কেউ হয় না, তাহলে আমি কেন যাব? তো
কি হয়েছে, তুমি তো আমার স্টুডেন্ট। তো আচ্ছা থাক, পরে একদিন যাব, আজ কাজ আছে। আচ্ছা ঠিক আছে। বাই। ম্যামের ওখান থেকে আমরা চলে আসলাম। শারমিন ওর বাসায় গেল, আমিও গাড়িটা ভিতরে ঢুকিয়ে দিয়ে ভিতরে চলে গেলাম। কিন্তু আমার পাশে আমি ছাড়াও আরও কেউ আছে। কে আসতে পারে? ভাবি তো আসতে পারবে না, আর আব্বু আম্মু আসবে না। তাহলে কি হতে পারে? আমি ভিতরে ঢুকে দেখি ভাইয়া আর জান্নাত। হাই হাই, এরা এখানে কেন? পিছের আবার সব কিছু বলে দিল নাকি? আমি ভাইয়ার সামনে গেলাম। ভাইয়া আমার কাছে আসলো, এরপর বলল, এতক্ষণ কোথায় ছিলে? আসছিলাম। ও আচ্ছা, এই যে জান্নাত তোর কাছে থাকার বায়না করছিল, তাই ওকে নিয়ে আসলাম। আমি ওকে দিয়ে গেলাম, তুই ওর খেয়াল রাখিস। আচ্ছা রাখবো। তখন ভাইয়া জান্নাতকে বলল, আম্মু তাহলে আমি যাই? আচ্ছা যাও। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হয়ে গেছে। তার কারণ ভাইয়া যখনই কথা বলতো তখন জান্নাত যেতে দিতে চাইতো না। তাহলে আজ এরকম করলো, এই দেখে খুব অবাক হলো। মন খারাপ করে ভাইয়া চলে গেল। আমার খুব হাসি পাচ্ছে এখন। শুধু ভালো না, আর ওটা তুমি খেতে পারবে না তো। না না, আমি ওটাই খাবো। তখন ম্যামের বাবা ছবিটা দেখে ফেললো। তখন ম্যামকে বলল, মা, ওই ছবিটা কার? কোনটা? এই ছেলেটা? এ তো আমার স্টুডেন্ট। কি, এ তো রেস্টুরেন্ট? কেন আপু, কি হয়েছে? তুমি কি ওকে চেনো নাকি? তুই সত্যি জানিস না ওকে? না তো, ও কে আপু? ও হচ্ছে সেই যে তোকে সেদিন বাঁচিয়েছিল। কি? ম্যাম শক্ত হয়ে গেছে। ম্যাম একেবারে চুপ হয়ে গেছে। ম্যাম এটা ভাবতে পারেনি যে এটা শুনবে। ম্যাম এটা শুনে চোখ দিয়ে পানি পড়লো অজান্তেই। তারপর সেটা বন্ধ হয়ে গেল। একটু পর ম্যাম মুচকে হাসছিল। আমি জানি না কেন, সেটা একমাত্র ম্যামই জানে। কারণ আমি শুধু এটুকু বলতে পারি যে কি হবে। তখন ম্যামের আব্বু বলল, কি হয়েছে মা? তুই কাঁদলি আবার এখন হাঁটছিস, তুই ঠিক আছিস তো? ঠিক আছে। আব্বু একটা কথা বলি, তুমি রাগ করবে না তো? না, করব না, তুই বল। আচ্ছা তাহলে শোনো। তারপর ম্যাম সব কথা বলল। তা শুনে ম্যামের বাবা বলল, তার মানে তুই ওকে ভালোবাসিস, তাই তো? তাহলে আমাদেরও কিছুই করার নাই। তুই যদি ওকে বিয়ে করে সুখে থাকতে পারিস তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো হবে। তোর সুখ হইতো আমাদের সুখ। সত্যি তোমাদের কোনো আপত্তি নেই? না, আমাদের কোনো আপত্তি নেই। ওকে তোর মনের কথাটা বলে দে। দেব আব্বু, তার আগে ওকে কষ্ট পেতে হবে। ও আমার সাথে থেকেও আমাকে এই ব্যাপারে বলেনি, তাই এর জন্য ওকে শাস্তি পেতে হবে। তুই যা ভালো মনে করিস তাই হবে, কিন্তু বাড়াবাড়ি যেন না হয়, তাহলে কিন্তু তুই ওকে হারিয়ে ফেলবি। আচ্ছা আব্বু। খাওয়া শেষে নীলা রুমে চলে গেল। আমাকে অনেকবার ফোন দিয়ে পেল না, কারণ আমি গোসল করছিলাম। কিন্তু আমি তো গোসল শেষ করছি, এখন এখানে আসতে হবে। চলে আসলাম আবার আমার কাছে। আমি গোসল করে কাপড় পরে এসে দেখি আমার আম্মুটা এখনো ফোনে কার্টুন দেখছে। এত মনোযোগ দিয়ে দেখে, সে পাশে কি হচ্ছে তা টেরই পায় না। আমি ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। তখনই কাকাই কাকাই। আম্মু বলো। ওই যে ওখান থেকে কিরম যেন শব্দ আসতেছিল। কি? ওর কথা আমি বুঝতে পারি না, তাই আমি ওর হাত দিয়ে দেখানোর জায়গা থেকে বুঝতে পারছি যে ম্যাম ফোন দিয়েছিল। আমার ব্যাগে এখনো ফোনটা আছে, তাই আমি ওটা হাতে নিতেই আবার বেঁচে উঠল। আমি ফোনটা ধরতেই ওপাশ থেকে বলল, এখন ধরার সময় হলো? সরি, গোসল করতে গেছিলাম। জানতে আমি, তা কিসের জন্য গোসল করতে গেছিলা? কিসের জন্য মানে? কাজ ছেড়ে এখানে গোসল করতে গেছি। ও, তা কাজটা কি পিকনিকে যাওয়ার?
মানে তুমি তোতলিয়ে কথা বলছো কেন? ভয় পেয়ে গেছো বুঝি? না না, আমি কেন ভয় পাবো? তা ওহি, তোমার বাসাটা কোথায়? তার মানে আমার ব্যাপার জেনে গেছো? জেনে গেছি তো, সব জেনে গেছি। ও আচ্ছা, তা বলো, এখন আমাকে ভালোবাসবে? না, ফোন রাখো। কি হলো এটা? ও ফোন রেখে দিল কেন? রাগ করলো নাকি? কিন্তু রাগ করলে তো আমাকে ফোন করার কথা না। আমি এত কিছু না ভেবে খাবার বানাতে গেলাম। খাবার বানানো শেষ, পিচ্ছিটাকে খাওয়াবো, কিন্তু ফোনটা তো রাখা লাগবে, তাছাড়া কিছুই খাবে না। আমি তখন, আম্মু খাবে না তুমি? করো। খাওয়ার পর বললাম, কেমন লাগলো? ভালো, আর খাবো না। কেন আম্মু? এটা তো বার্গার, তুমি খাবা না? কি সত্যি? আম্মু দেখি, হা করো, খাইয়ে দিই আমার আম্মুটাকে। ও ফোনটাকে চুপ করে খেলো। বার্গারের নাম করে ওকে শেষ পর্যন্ত খাইয়ে দিলাম। আমি তো ইন্টেলিজেন্ট, ও খাওয়ার পর ঘুমিয়ে গেছে। আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওই পিচ্ছির আবার রাত্রেবেলা ওঠে, ঘুম ভেঙে যায় ওর। মানে আমি এখন ঘুমাবো, ফোন রাখো। ফালতু কথা বলার জন্য আমার ঘুমটা তুমি নষ্ট করে দিছো। সরি সোনা। সরি? মাইফুট, আমাকে আর কোনো দিনও ফোন দিবি না। ফোনটা কেটে দিল। আমি বুঝতে পারছি নীলা আমার উপর রাগ করে আছে আর আমাকে আর ভালোবাসে না। তাহলে আমি এখন কি করব? ওকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, তার সব এক সেকেন্ডে ভেঙে দিল। আর ভালো লাগছে না, কান্না করতে পারছি না। জানি না কিসের জন্য ভালো লাগছে না। আমি ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। অনেক ঘুমানোর চেষ্টা করার পর ঘুম আসছে না। আমি শারমিনকে ভুল করে ফোন দিয়ে ফেলেছি, কিন্তু ও এখনো ঘুমায়নি। এখন তো 1টার মতো বাজে, তাও ঘুমায়নি কেন? ও তো এত রাত্রে পড়ে না। ও পাশ থেকে বলতে লাগলো, হ্যালো অহি, কেমন আছো? আর এত রাতে আমাকে ফোন দিচ্ছ যে? না, এমনি আর কথা বলার জন্য। কেন, আমি কল দিলে তোমার প্রবলেম? আরে না না, এখন তো সবাই ঘুমিয়ে পড়ে, আর তুমি এখন আমাকে ফোন করছো, তাই বললাম আর কি। সরি, ভুলে চলে গেছে। ও আচ্ছা। তারপর অনেক কথা বললাম। ও নাকি ওর বাসায় নেই, ওর চাচাদের পাশে গেছে, সেখানে নাকি 2-4 দিন থাকবে। কিন্তু ও এত তাড়াতাড়ি চলে গেল কেন? যাই হোক, তাতে আমার কি। সারাটা তার ঘুম ধরলো না। গেম খেললাম, গেম খেলে পার করে দিয়েছি। ভোর হয়ে গেল। ফজরের নামাজ পড়ে একটু হাঁটতে বের হয়েছি। হেঁটে এসে দেখি জান্নাত ঘুম থেকে উঠে গেছে। আমি ফ্রেশ হয়ে নিলাম। এখন 8টাও বাজেনি। জান্নাত আবার ঘুমিয়েছে। আমি ওকে নিয়ে বাসায় যাব, তাই বাসার সব তালা ঠিক মতো লাগিয়ে দিলাম। আর সেখানে সিসি ক্যামেরা লাগানো আছে, তাই আমার ওদের সমস্যা নেই। আমি অন্য জায়গা থেকে দেখতে পারবো সব। আমি গাড়ি বের করে জান্নাতকে সামনের সিটে বসিয়ে দিলাম। ওর বসার সিটও আছে, সেখানে বসিয়ে দিলাম। ও ওখানেই ঘুমাচ্ছিল, কিন্তু আমি গাড়ি চালু করার সাথে সাথে উঠে পড়ল। তখন বলল, কাকা, আমরা কোথায় যাচ্ছি? কেন, আমাদের বাসায় যাবো এখন। সত্যি? বেশি দূর না, গাড়ি করে গেলে তাড়াতাড়ি চলে যেতে পারবো। বাসায় কি হয় না হয় তার সব জানতে পারবে। পিচ্ছি হলে কি হবে, মাথায় সব কিছু মনে আছে। ও আমাকে অনেক কথা বললো। সারা রাস্তা সব বুঝতে না পারলেও এটুকু বুঝতে পারছি যে ভাবির ফোন আমাদের বাসায় আসছে, আর সে নাকি আমার রুমে থাকে। তাহলে ভালোই হবে। নীলা তো আমাকে কোনোদিনও ভালোবাসলো না, মিথ্যে নাটকটা করেছিল। আমি ওখানে পৌঁছে যাওয়ার পর আমি গাড়িটা ভিতরে পার্ক করে জান্নাতকে নিয়ে ভিতরে ঢুকবো। তখন দরজার কলিং বেল চাপ দিলাম। একটা মেয়ে সে দরজা খুললো। অনেক সুন্দর দেখা যায়, ক্রাশ খাওয়ার মতো। আমাকে আর জান্নাতকে দেখে বলল, জান্নাত, তুমি এই লোকের কোলে কি করছো? তুমি তো তোমার কাকার কাছে গেছিলে না? ওই মেয়ে, আমার বয়স 19, বুঝলে? ফালতু প্যাচাল বেরো না। আর আমি ওর কাকাই। ও আচ্ছা, ভিতরে আসুন।
কেমন মেয়ে, একটু ভদ্রতা নেই। আমি জান্নাতকে নিয়ে আমার রুমে চলে গেলাম। আমার রুমে কতদিন যে আসছি না, আমি বিছানায় বসে পড়লাম। জান্নাতকে বিছানায় নামিয়ে দিলাম। দেখে ও একটা ফোন নিয়ে এমনি টেপাটেপি করছে, কিন্তু আমি যেখানে বসেছি সেখানে কিছু তো গন্ডগোল আছে, আর নিচে কিছু তো আছে। আমি কম্বলটা সরিয়ে দিয়ে হাত দিতে দেখি ব্রা। হাই হাই, এখন যদি কেউ দেখে তাহলে তো আমি শেষ। আমি যেটা রাখতে যাবো তখন এই মেয়েটা এসে হাজির। খেয়েছে রে, এখন আমার কি হবে? ও আমার হাতে ওটা দেখে আমার হাত থেকে কেড়ে নিয়ে আচ্ছা মতো কটা কথা শুনিয়ে দিল। তখন ভাবি এসে হাজির। কি হলো, তুই চিল্লাচ্ছিস কার ওপর? আরে ওহি, তুমি এখানে কখন এলে? আর আম্মুটা পাশে দেখছি। তো আমি আসলে ওকে কি রেখে আসবো নাকি? মাম্মাম কোলে। আসো শোনা। এই বলে ভাবিকে কোলে নিল। তখন মেয়েটা বলল, জানো আপু, ও আমার সাথে কি করেছে? কি করছে? ও ও বলো আমি কি করেছি। জানি ও এই কথা বলতে পারবে না। হ্যাঁ বল, ও কি করছে? না, কিছু না। এই বলে আমাকে রুম থেকে বের করে দিল। ভাবি বলল, ও রেগে গেছে কেন? না ভাবি, তেমন কিছু না, তুমি চিন্তা করো না এত। সরি, আমার বোনটা ছোট এখনো। আরে ভাবি, তুমি কেন সরি বলছো? সরি আমার বলার কথা, যা বাদ দাও। আমি ওখান থেকে চলে আসলাম। দেখে আব্বু আম্মু উঠে গেছে, বসে বসে পেপার পড়ছে। আব্বু আর আম্মু বসে আছে। আমি তাদের সামনে গিয়ে সালাম দিলাম। তারা আমাকে দেখে খুব খুশি হলো। এমন না যে আমি তাদেরকে ভালোবাসি না, আসলে সমস্যাটা অন্য। যাই হোক, আমি আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে আছি। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখন আব্বু বলল, তোমার মনে হয় না তোমার ছেলে অনেকটা পাল্টে গেছে? সেটা তোমার ছেলের কাছে জিজ্ঞেস করো। আমি করতে পারবো না, তুমি করো। থাক, আমার আর একা লাগবে না। এই জন্য আমি আব্বু আম্মুর কাছে থাকি না। আব্বু আমাকে শুধু শুধু সন্দেহ করে। যতদিন না পর্যন্ত বিয়ে করছি ততদিন চলবে এরকম। যাই হোক, বাদ দাও সব। আমি ওখান থেকে চলে গেলাম গেস্ট রুমে। কিন্তু আমি এখন কি করব? আমার কিছু একটা করতে হবে। আমার কাপড়ও নেই, আমি কি করব এখন? আমার যত কাপড় ছিল সব আমার রুমে, এখন সেখানে কিভাবে চাই? আমি গেলাম, গিয়ে দেখি দরজা এখনো বন্ধ আছে। রাগ কমেনি। আমি দরজায় নক করলাম, খুলল সে। আমি ভিতরে গিয়ে আলমারি খুলে দেখি আমার কাপড়ের পাশে মেয়েটার কাপড়ও আছে। আমি আমার কয়েকটা কাপড় নিয়ে চলে আসলাম, কিন্তু আবার কিছু বললো না। আমি কাপড় চেঞ্জ করে ভাবির কাছে চলে গেলাম। দেখি ভাবি রান্না করছে। ভাবি আমাকে দেখে বলল, ও আমাকে দেখেই বলল, আপনার নাম কি? ওহি। ও আচ্ছা, আপনি কি করেন? ভার্সিটিতে পড়ি। তাহলে যান, এখানে দাঁড়িয়েছেন কেন? আমি গেলাম না, তাতে আপনার কি? আমার কিছুই না, কিন্তু আমার সামনে আসবেন না আপনি। এই মেয়ে খুব জাম নিচ্ছে, এখনই ওর 12টা বাজাতে হবে। আমি ওকে বললাম, আচ্ছা একটা কথা ছিল। কি? আপনার ব্রাশ সাইজ কত? কি বলি রাগ দেখিয়ে ওখান থেকে চলে গেল। এখন কেমন লাগে আমার সাথে লাগতে আসছে? আমার সাথে লাগলে কেমন হয় সেটা আজ থেকে বুঝতে পারবে। নিচে খেতে গেলাম, গিয়ে দেখি সবাই ওখানে আছে। ওই মেয়েটাও আছে, আমার সামনে বসেছে। ভাবে আমাদের খেতে দিল। আমি খাওয়ার সময় বললাম, তাহলে তোমার প্রিয় কালার গোলাপি, তাই তো? এই শুনে প্রচুর রেগে গেছে। আমি হাসছি। তখন ভাবি বলল, কি গোলাপি? কাছে আসো, কানে কানে বলি। ভাবি আমার কাছে এসে আমার মুখ ভাবির কানের কাছে আনলাম। তখন ওই মেয়েটা আমার পায়ে দিচ্ছে, এমন পাড়া। আমি এই বলে
জোরে চিল্লিয়ে উঠলাম। ফাজিল ছেলে, তোমার জন্য আমার কান নষ্ট হয়ে গেল। আমি কি করলাম? তোমার বোন তো আমাকে বলতে দিচ্ছে না। কেন কেন? ও আবার কি করলো? তোমার বোন আমার পায়ে মারছে, তাই তুমি চিল্লালাম। বিন্দি, ও কি ঠিক বলছে? আপু আসলে থাক ভাবি, বাদ দাও, এখন খাই, পরে সবকিছু দেখা যাবে। আমার কথা শুনে ভাবি শান্ত হয়ে গেল। তখন বিন্দি না খেয়ে চলে গেল। হায় হায়, এর আবার কি হলো? আমার উপর রাগ করেছে মনে হয়, কিন্তু এতে আমার কি দোষ? আমি তো তেমন কিছু করিনি, মনে হয় বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, সরি বলতে হবে। তখন ভাবি বলল, ওর আবার কি হলো? না খেয়ে চলে গেছে। আচ্ছা ভাবি, আমি দেখছি, দাও খাবারটা দাও। এই যে নাও। আমি খাবার নিয়ে চলে এলাম। আমি ওখানে গিয়ে দেখি মেয়েটা কান্না করছে। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, আসলে সরি, ভুল হয়ে গেছে। এই যে সরি বললাম তো। এই মেয়ে, খেয়ে নাও, না খেয়ে থাকা যাবে না। আপনি যান এখান থেকে। যাবো তো, কিন্তু তার আগে তুমি খেয়ে নেবে, বুঝলে? আপনি যাবেন এখান থেকে? এবার আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমি ওকে আমার দিকে ঘুরে একটা থাপ্পড় দিলাম। ও কাঁদছে জোরে জোরে। আমি ওকে বললাম, চুপ, একটা কথা না। ওকে আমি যদি আর একটা শব্দ শুনি, আচ্ছা মতো আরো কয়েকটা থাপ্পড় বসিয়ে দেব। ওকে? ওকে। এখন হাঁ করো। ও হাঁ করলো। আমি ওকে খাইয়ে দিলাম। খাওয়া শেষ হওয়ার পর আমাকে পানিও খাইয়ে দিতে হলো। কি মেয়ের বাবা, বাচ্চা নাকি? আমি ওকে বললাম, আচ্ছা চোখের পানি মুছে নিচে আসো, কথা আছে। আমি এটা বলে ওখান থেকে চলে আসলাম। আমি জানি না ও আসবে কিনা। যদি না আসে তাহলে আরো কয়েকটা থাপ্পড় দিতাম। আমি ভাবিকে সরি বললাম। ভাবি আপত্তি করলো না। একটু পর ও সেজে গুজে নিচে চলে আসছে। বিন্দিকে অনেক সুন্দর লাগছে। যদি ঠিক মতো দেখা যায় তাহলে ভাবির মতো দেখা যায়, কিন্তু ছোট, তাই আর কি। তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? চলো, আমার সাথে গেলেই বুঝতে পারবে। ওকে নিয়ে চলে গেলাম। আমার ভার্সিটিতে আমি ক্লাস করব না, কিন্তু এখানকার ক্যান্টিনে খেতে পারবো না। আমি খোঁজ নিয়ে দেখেছি যে ম্যাম ক্লাস করার পর এখানে এসে হালকা কিছু খায়। তাহলে আমার আন্দাজ যদি সঠিক হয় তাহলে ম্যামের আসার সময় হয়ে গেছে। আমি বিন্দিকে আসতে বললাম। তখন বিন্দি বলল, এটা কোথায়? দেখো বলতে পারবে না? পারবো তো, এটা একটা ক্যান্টিন, কিন্তু আমরা এখানে কি করছি? তাহলে শোনো কি করতে হবে। আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু সে হঠাৎ করে পাল্টে গেছে। এখন আমার এটা জানতে হবে যে আমাকে ভালোবাসে কিনা। তাই তোমার সাথে এখানে কফি খাবো এই 7 দিন। আমি ভাবির কাছে জানতে পেরেছি যে তুমি থাকবে এখানে 1 সপ্তাহ। তাই আমি এই 7 দিন তোমার সাথে কাটাবো। ও যেখানে চায় আমি তোমাকে সেখানে নিয়ে যাবো। তুমি যা যা কিনতে চাইবে আমি তোমাকে তাই তাই কিনে দেবো, কিন্তু তার বদলে আমার একটা কাজ করে দিতে হবে। ও আচ্ছা, আগে বললেই পারতেন। আগে বললে কি করবে? কি করব মানে? আমি একটা মেয়ে, আর একটা মেয়ে কি দেখে জ্বলতে পারে সেটা আমি জানি। তাহলে আরো ভালোভাবে শিখে আসতাম। কাল থেকে তাহলে সেসব করো, আজ না হয় এভাবে থাক। আচ্ছা। কথা বলতে বলতে ম্যাম চলে এলো। আমি ম্যামের দিকে তাকাইনি। ম্যাম আমার দিকে তাকিয়ে আছে, আর এটাও দেখেছে আমি একটা মেয়ের সাথে আছি। ম্যাম ভিতরে অনেক জ্বলছে সেটা দেখে বোঝা যাচ্ছে। ম্যাম ভাবছে যে আমি ক্লাস করে আসলাম না, আর এখানে সে প্রেম করছি। ও আমাকে কষ্ট দিতে চেয়েছিল, তাই না? এবার আমি ওকে দেখাবো কষ্ট কাকে বলে। ম্যাম আমার পিছনের টেবিলে বসে আছে। আমি 2 কাপ কফি আনতে বললাম। আমার কথা মতো বিন্দি আমার সাথে তাল মেলাচ্ছে। বিন্দি কিছু কম চায় না। আমি ভাবলাম ও হয়তো ঠিকঠাক করতে পারবে না, কিন্তু
ও তো তার থেকে উল্টোটা করছে। ও প্রচুর বানিয়ে বানিয়ে কথা বলছে, যা কোনো ছেলে বিশ্বাস না করলেও একটা মেয়ে সেটা অবশ্যই বিশ্বাস করবে। আর ম্যামও তাই করলো। তখন বিন্দি বলল, আচ্ছা ওহি, একটা কথা বলি। হাই হাই, আমি ওর থেকে বড় আর ও আমার নাম ধরে ডাকছে কেন? তাও ওর কথা শোনা উচিত। বলো। আমাকে একটা কিস করবা? এই মেয়ে বলে কি? এরা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যাই হোক, দেখি এটা কাজ করে নাকি। করবো তো। তাহলে করো। না না, এখানে করা যাবে না, তো দেখে ফেলে সমস্যা হতে পারে। ও আচ্ছা, তাহলে চলো আমরা অন্য কোথাও যাই। আচ্ছা চলো। এই বলে আমরা আরো কিছু কথা বললাম। সবটাই ম্যাম শুনল। বিলটা পে করে আমি আরো সেখান থেকে চলে যাচ্ছি। কিন্তু যাওয়ার সময় বিন্দি আমার হাত ধরে আছে। আমার কেমন জানি লাগছে। আমাদের পিছু পিছু ম্যামও আসছে। আমি কোনোদিনও ভাবিনি যে ম্যাম আমাদের পিছু পিছু আসবে। যাই হোক, আমরা সেখান থেকে একটা শপিং মলের সামনে এসে দাঁড়ালাম। তখন বিন্দি কিছু কাপড় কিনতে চাইলো। আমি মানা করতে পারবো না, কারণ আমি ওকে বলেছিলাম ও যতগুলো কাপড় কিনেছে সব মিলে তো 15,000 ছাড়িয়ে যাবে। আমি ওকে রাখানোর জন্য বললাম, বিন্দি, এটা পরলে তোমাকে হেভি মানাবে। আমি একটা পিঙ্ক কালার ব্রা দেখিয়ে বললাম। তখন শুধু ম্যামই ছিল আশেপাশে, লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছে আর আমাদের কথা শুনছে। আমি ওকে কিনে দিলাম ওটা। ও অবাক হয়ে বলল, এটা তো অনেক দাম, এটা আমি নিতে পারবো না। এমনি তো আমি অনেক কিছু কিনেছি। না না, তা বললে হবে না। তুমি আমার একমাত্র গার্লফ্রেন্ড, তোমার জন্য এটুকু করতে পারবো না? ম্যাম সবটা দেখছিল আর শুনছিল। আমি এটা কিনে নিলাম। তারপর ওকে পরিয়ে দিতে হবে নীলার সামনে, তা না হলে খেলা জমবে না। আমি বললাম, তুমি পিছনে করো। কেন? কেন মানে? আমি তোমাকে এটা পরিয়ে দেবো, তাই। এখন বেশি কথা না বলে পিছনে করো। আচ্ছা। আমি ওকে পরিয়ে দিলাম। ম্যাম তা দেখে অবাক, বিশ্বাসই করতে পারছে না। আমি খেয়াল করলাম। আচ্ছা চলো। ম্যাম এটা শুনে চলে গেল। আমি তখন আরেকটা নেকলেস কিনলাম ম্যামের জন্য। ওকে এটা ওর বিয়ের দিন দেবো, মানে আমাদের। আমি কিনে বাসায় চলে আসলাম। গিয়ে দেখি সেই মেয়েটা, মানে আমার জন্য যার চাকরিটা গেছে, তাকে কাল আসতে বলেছিলাম, কিন্তু আমি কাল ছিলাম না, তাই আমাকে পাইনি। ভাইয়াও ছিল ওখানে। ভাইয়াকে বললাম একটা ব্যবস্থা করে দিতে। ভাইয়া বলল ঠিক আছে, হয়ে যাবে। তারপর আর কি, এভাবে সারাদিন কেটে গেল। আমি ফোন অন করে দেখি ম্যাম অনেকগুলো কল করেছে, মেসেজও দিয়েছে, কিন্তু আমি একটাও দেখিনি। আবার দিল, আমি ফোন সাইলেন্ট করে রেখে দিয়েছি। এভাবে কেটে গেল 7টা দিন। বিন্দিও ওর বাসায় চলে গেছে। এই 7 দিনে ও আমাকে অনেক হেল্প করেছে। ও যা চেয়েছে আমি ওকে তাই কিনে দিয়েছি। আমার কথা মতো সব কাজ করেছে। প্রতিদিন ম্যামকে দেখিয়ে দেখিয়ে কফি খেতাম আমরা দুজন। এতে ম্যামও অনেকটা কষ্ট পেয়েছে। এই 7 দিনে ক্লাস করা হয়নি, তাই আজকে দেখি কি অবস্থা। আমি চলে গেলাম ভার্সিটি, ক্লাসও করলাম, কিন্তু আজ ম্যামকে দেখতে পেলাম না। সেদিন কোনো রকম কষ্টে কেটে গেল। তার পরের দিনও ম্যাম আসেনি। আমি এখন খুব চিন্তায় আছি। মেয়েটা খারাপ কিছু করে বসলো না তো? আমার চিন্তায় চিন্তায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তখন শারমিন বলল, কি হলো, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? না কিছু না, এমনি। আমি জানি তুমি ম্যামকে মিস করছো, তাই না? তা তো করছি, কিন্তু তার দেখা পায় না। পাবে কেমনে, সে তো চলে গেছে। চলে গেছে মানে? মানে ভার্সিটি ছেড়ে চলে গেছে। সে নাকি একটা স্কুলে পড়ায় এখন। হাই হাই, বলো কি? কান কেন বললে না তুমি? আমি ভাবলাম তুমি হয়তো জানো, তাই। আচ্ছা, কোন স্কুল বলতে পারবে? পারবো। তার আগে আমাকে একটা জিনিস কিনে দিতে হবে। কি বলো? পরে বলবো, তার আগে শোনো। ও সব বললো আমাকে। আমি ক্লাস করে চলে গেলাম সেই স্কুলে। আমার চেনা চেনা লাগছে, আর লাগবে না বা কেন? এটাই তো সেই স্কুল
যেখানে বিন্দি পড়তো। এখন সে কলেজে উঠেছে, তাই ও আমাকে এই ব্যাপারটা বলেছিল। আমি প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে পরিচয় দিলাম। স্যার আমাকে দেখেই বলল, ও আচ্ছা, তাহলে উনি তোমার বাবা? হুম। তুমি আমাকে চেনো না? না তো। আমি তোমার বাবার শত্রু, মানে বন্ধু ছিলাম, কিন্তু কলেজ টাইমে একটা মেয়ের জন্য তোমার বাবা আমাকে ভুল বোঝে। তারপর থেকে তোমার বাবা আমাকে দেখতে পারে না। সরি স্যার, আমি তার জন্য ক্ষমা চাইছি। আরে তার কোনো দরকার নেই, তুমি আমার ছেলের মতো, আর ও ওর ভুল ঠিকই বুঝতে পারবে। তা বলো, এখন কিসের জন্য আসলে? তারপর সব কিছু খুলে বললাম। তা শুনে বলল, সে তো তোমার থেকে বড়, তোমার বাবা কি মেনে নেবে? হুম, নেবে। আমি বললেই নেবে। তাহলে এই নাও ওনার বাসার অ্যাড্রেস। থ্যাংক ইউ স্যার। তুমি আমার থেকে ছোট হয়ে থ্যাঙ্কস বলছো? সরি স্যার, অভ্যাস হয়ে গেছে। অসুবিধা নাই। আমি সেখান থেকে চলে আসলাম। আমি জানি ম্যামের বাসা কোথায়, কিন্তু 3-4 দিন আগে তার বাসাটা চেঞ্জ করে, তাই আমি আর তাকে খুঁজে পাইনি। বিকেল হয়ে গেছে, আমি স্কুলের বাড়ি দাঁড়িয়ে আছি। ম্যাম বের হলো। অনেক পাল্টে গেছে এই কয়েকদিনে। আমি লুকিয়েছিলাম যাতে সে আমাকে দেখতে না পায়। তার পিছু পিছু আমি তার বাসায় চলে গেলাম। সে ভিতর ঢুকলো। তার 5 মিনিট পর আমি দরজায় নক করলাম। আমাকে দেখে খুবই অবাক। সে ভাবছে আমি তার বাসা কেমনে চিনলাম। ও আমাকে দেখে কি বলবে ও নিজে বুঝতে পারছে না, তাই আমি বললাম, ভিতরে আসতে বলবা না? আসো। আমি ভিতরে গেলাম। ও আমাকে বসতে দিল, কিন্তু আগের বারের মতো এখন তেমন ফার্নিচার নেই। আমি জানি না কেন ও আমাকে কিছু খেতে দিল। তখন আমি বললাম, আমি এখানে খাওয়ার জন্য আসিনি। মেহমান এলে তার সেবা করতে হয়, খাবা না খাবা সেটা তোমার ব্যাপার। তাই? তা কিসের জন্য এসছো এখানে? তুমি একটু ভেবে বলো। আমি পারবো না। ও আচ্ছা, তুমি হয়তো জানো আমি এখানে কিসের জন্য এসেছি। আমি কেমনে জানবো? আমি কিছুই জানি না। তুমি সত্যি জানো না আমি কিসের জন্য এসেছি? না, যা বলার তাড়াতাড়ি বলে চলে যাও। আমাকে তাড়িয়ে দেবে? ও চুপ হয়ে আছে, কোনো কথা বলছে না। আমি জানি ও আমার উপর রাগ করে আছে, কিন্তু আমি জানি না ও রাগ কেমনে কমাবো। আগে আমার কয়েকটা কথা শুনলেই ওর রাগ কমে যেত, এখন তাও হয় না। আমি তখন বললাম, কি হলো, চুপ করে আছো যে, কিছু বলবে না? ও উল্টো দিক হয়ে বসে আছে। আমি জানি ও কাঁদছে। কাঁদছো কেন তুমি? তুমি কি জানো আমি তোমার চোখের কান্না সহ্য করতে পারি না। ও তাও কেঁদেই চলেছে। এখন সাউন্ডটা শোনা যাচ্ছে। তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না? এবার আমার দিকে মুখ ঘুরিয়ে বলল, আমি তোমার থেকে বড়, এটা কখনো সম্ভব না। জানো, আমিও তোমাকে এই কথাটা বলেছিলাম, আমি তোমার থেকে ছোট, কিন্তু তুমি বলেছিলে সেটা আমাদের ব্যাপার। আর ভালোবাসার বয়স দেখে না। আর আমরা কি করবো না করবো সেটা নিয়ে আরেকজন ভাববে কেন? আমার এখন এগুলোর কথা মনে আছে, তুমি এগুলো কেমনে ভুলে গেলে? ও কোনো কথা বলছে না, আর ও কান্না আটকে রাখতে পারছে না। ও আমার সামনেই কাঁদছে, আর আমি জানি ও কাঁদলে আমার একটু সহ্য হয় না। আমিও কেঁদে দিলাম। তখন ওকে বললাম, আবার আগের মতো ফিরে আসতে চায় না? তুমি এখানে কেন এসছো? তোমাকে নিতে এসেছি। আমি যাব না তোমার সাথে। আমার সাথে তোমার যেতেই হবে। একটা কথা কি জানো, আমি জানি তুমি কতটা কষ্টে আছো। তুমি কেমন ফিল করো মনের মধ্যে যখন তুমি কষ্ট পাও। জানো, আমিও ঠিক সেই রকম ফিল করি। তাহলে ওই মেয়েটা কে ছিল? পুরাতন কথা বাদ দেওয়া যায় না? বলো আগে। আমি ওকে সবকিছু খুলে বললাম। ও আমাকে জড়িয়ে ধরে অনেক কাঁদলো। আমিও কাঁদছি ওকে জড়িয়ে ধরে, কিন্তু কাঁদা শেষ হয়নি তখনও। আমাকে ছেড়ে আচ্ছা মতো চট থাপড় দিতে লাগলো, যতক্ষণ না পর্যন্ত ও শান্ত হচ্ছে। তারপর বলল, তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি? আমি শুধু তোমার সাথে মজা করতে চেয়েছিলাম,
তাছাড়া কিছুই না। তুমি ভাবলে কেমনে আমি তোমাকে ভালোবাসবো না? তুমি এতটুকুও জানো না যে আমি তোমার সত্যিটা জানার পরেও তোমাকে ফোন করেছি। তাহলে আমাকে এত কষ্ট কেন দিলে? আমি তোমাকে বললাম, তুমি যতটা কষ্ট পেয়েছো আমি ঠিক ততটাই কষ্ট পেয়েছি। তুমি এই কয়েকদিন তোমার ফোনে আমার ছবির দিকে তাকিয়ে কান্না করতে, তাই না? তুমি কেমনে জানলে? জানো, ওই ফোনের সফটওয়্যার আমি ডিজাইন করেছি। ওটার সামনের ক্যামেরা দিয়ে আমি তোমার মুখ দেখতে পারি। আমি দেখেছি তুমি আমার ফোনের দিকে তাকিয়ে কিরকম করে কেঁদেছিলে। বিশ্বাস করো, আমিও তার থেকে বেশি কেঁদেছি। তুমি কান্না করতে করতে ঘুমিয়ে গেছিলে, কিন্তু আমি ঘুমাইনি। তোমার ওই মুখ দেখে আমার ঘুম আসতো না। জানো, আজ 9 দিন হয়ে গেল আমি রাত্রেবেলা ঘুমোতে পারি না। দিনে যতটুকু পেরেছি তাও ঠিক মতো না। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে আর কষ্ট দেব না। আবার নতুন করে শুরু করব। বলো, করবে তুমি? তুমি মিথ্যা বলছো। তুমি আমাকে আবার ধোকা দেবে। আমি তোমাকে কোনোদিন ধোকা দিইনি। জানো, তুমি তোমার আব্বার সাথে তখন যে কথা বললে তা আমি তোমার ফোন থেকে শুনতে পেয়েছিলাম। তাই আমি তোমার সাথে এরকম করি, কিন্তু জানতাম না যে আমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। জানো, প্রথম দিনের পর থেকে আমি তোমাকে আর কষ্ট দিতে চাইনি। আমি ভাবতাম আমি বিন্দির সাথে কথা বলতে দেখলে তুমি আমাকে বকা দেবে, কিন্তু কিন্তু তুমি কিছুই করোনি। জানো, তোমার কান্না দেখে আমি আরেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। কেন জানো? তোমাকে ভালোবাসতাম। আমি তোমাকে আর কষ্ট দিতে চাইতাম না, কিন্তু আমি কেমনে তোমার সামনে এসে দাঁড়াতাম বলো? তুমি তখন কষ্ট পেতে, আর আমি যদি আত্মহত্যা করতাম তাহলে তুমি যে বেঁচে থেকে মরে যেতে, সেটা আমি জানি। এখন বলো, তুমি কি আমাকে মেনে নেবে? একটা শর্তে। কি শর্ত? তুমি যা বলবে তাই করব। আমাকে বিয়ে করতে হবে, আর সেটা আজই। কিন্তু এখন তো রাত হয়ে যাবে। আমি কিছুই জানি না। আচ্ছা, চলো তাহলে। আমি ওকে নিয়ে কাজে অফিসে চলে গেলাম। আমার বয়স 20 বছর, তাই এখন বিয়ে করাটা ঠিক হবে না, কিন্তু তাও ওর জন্য করতেই হবে। ও আমাকে ছাড়া থাকতে পারবে না। আমার কয়েকটা বড় ভাই আছে জানাশোনা, তাদের ডাক দিলাম। তারা চলে আসলো সাক্ষীর জন্য। বিয়ের কাজ সম্পন্ন করে বাসায় আসবো। তাই আমি ম্যামের বাসা থেকে বের হওয়ার সময় ভাবিয়ে বলেছিলাম, আমি জানি আমি যদি এখন বাসায় যাই তাহলে বাইরে বাড়ি সাজানো না দেখলে ভিতরে সব সাজানো থাকবে, কারণ ভাবি আমার জন্য সব কিছু করতে পারবে। বাসায় চলে গেলাম। গিয়ে দেখি সবাই আমাদের জন্য অপেক্ষা করে আছে। বাড়িতে পৌঁছে দেখি রাত 10টা, তাই সবার ঘুমানোর কথা। কিন্তু আমার বিয়ের কারণে সবাই জেগে আছে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, ভাইয়া কেন রেগে আছে। আমরা ভিতরে ঢুকলাম। ভাবি, আম্মু, জান্নাত সবাই নীলাকে দেখছে। নীলাকে এমনি তো সুন্দর দেখা যায়, কিন্তু লাল শাড়ি পরলে ওকে আরো সুন্দর দেখা যাচ্ছে। যে আমার নাক দিয়ে রক্ত পড়ছে, আপনারা বোঝেননি কেন? বুঝলে ভালো, না বুঝলে আমি বোঝাতে পারবো না। আমি একটু দূরে সরে আসলাম। ভাই আমার হাত ধরে ছাদে নিয়ে গেল, তারপর বলল, তুই এটা কি করেছিস? তোমার চোখ নেই, দেখতে পাও না? তুই আমাকে একবার বলতে পারতিস যে তুই একটা মেয়েকে ভালোবাসিস। বলেছিলাম তো, কিন্তু তোমার মনে নেই হয়তো। তারপর আর কি, ভাইয়ের সাথে প্রচুর ঝগড়া। তারপর ভাবি এসে বলল, আরে ওকে বকা দিচ্ছ কেন? তাহলে ওর এনার্জি তো শেষ হয়ে যাবে। এমনিতেও আজ অনেক এনার্জি লাগবে। দেখেছ, ভাবি আমাকে বোঝে, তুমি আমাকে বোঝো না। এই বলে আমি ভাবির কাছে গেলাম। তখন, এই দুষ্ট, যাও, নীলা তোমার জন্য ঘরে অপেক্ষা করছে। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। আমি চলে গেলাম। সেখানে দেখি নীলা শুয়ে আছে। এতক্ষণ মনে হয় ঘুমিয়ে গেছে। তাহলে আমার আর বাসর করা হলো না। আমি ওর পাশে শুয়ে পড়লাম। তখন ও আমাকে কিস করলো। আমি জানি না তারপর কি হয়েছে, আমার কিছুই মনে নেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নীলা নেই। সে আবার কোথায় গেল? আমি ফ্রেশ হয়ে গিয়ে দেখলাম নীলা রান্না করছে। আমি ওর কাছে যেতে ও বলল, মহারাজের ঘুম ভাঙলো? হুম। তা এখানে কেন? আমি কি আমার বউয়ের কাছে আসতে পারি না? এই বলে আমি পিছন থেকে জড়িয়ে ধরলাম। তখন কে জানি
হুম হুম। আমি কানে নিলাম না, তারপর আবারও হুম হুম। শোনা, তোমার গলা খারাপ? না তো। তাহলে কি এরকম করছে? আমি আশেপাশে তাকাতে দেখি ভাবি নিজের চোখে হাত দিয়ে আছে। আমি নীলাকে ছেড়ে আমি তখন ভাবিকে বললাম, আরে ভাবি তুমি এখানে? যাও ফাজিল, মেয়েটাকে রান্না করতে দাও। হুম হুম, যাচ্ছি যাচ্ছি। তারপর আর কি, এভাবেই আমাদের জীবন কাটলো। 1 বছর পর আমাদের আবার নতুন করে বিয়ে হলো। তার 5 বছর পর আমাদের একটা মেয়ে হয়েছে, নাম স্নেহা। ওর আম্মুর মতো হয়েছে, আর ওর আম্মুকে ছাড়া থাকতে চায় না। তাও মেয়েটা আমার বড্ড সুন্দর। ওর কথা শুনলে মন শান্ত হয়ে যায়। এর সাথে সাথে জান্নাত বড় হয়ে গেছে, আর ভাবির একটা ছেলে হয়েছে। আমাদের বিয়ের পর পর এখন নীল আমাকে খুব ভালোবাসে। ওর বিয়ের পর চাকরি ছেড়ে দিয়েছে, সবসময় আব্বু আম্মুর খেয়াল রাখে। আর একটা কথা কি জানেন, বিয়ের পর নীল আমাকে যখন পারতো তখন শুধু বকা দিত। এখন আপনি বলুন আমি কেমনে পড়বো ও যদি আমার দিকে তাকিয়ে থাকে? যাই হোক, এভাবেই আমাদের জীবন কাটছে।